ভালোবাসার বাংলাদেশ। ভালোবাসার বাংলাদেশ। স্বাগত বন্ধু, আপনাদের সবাইকে শুনছেন এই মুহূর্তে কাম টু ভালোবাসার বাংলাদেশ। আরো একটা সপ্তাহে শান্তু আপনার সাথে জয়েন করে ফেললাম, যদিও বাইরে অনেক বৃষ্টি, অনেক ঝড় তুফান, এরকম একটা অবস্থা। তো অনেক শ্রদ্ধা এবং অনেক ভালোবাসার সাথে স্বাগত জানাচ্ছি। আপনি বলে দূরে পাঠানোর মিনিমাম আকাঙ্ক্ষা আমার নাই, তোমাকে ধন্যবাদ। সো আমি শুনতে চাই তোমার জীবনের কথা, এবং তুমি যদি এক আর দুই লাইনে আমার প্রশংসা করো। বহুক্ষণ ধরে আমি বকবক করতেছি, সে কারণে গুরু আমি একটা মিষ্টি হার্ট অ্যাটাক নিয়ে কোনায় পড়ে থাকবো। প্লিজ, হিয়ার ইজ দ্য টাইম ফর ইউ। আমি আপনাদের এত প্রেম দেখে আসলেই অভিভূত, কিন্তু আমার নিজের জীবনের প্রেম যাচ্ছে, তাই না? আমরা একটু শুরু থেকে শুনি তাহলে। মিথিলা, আমার গল্প আসলে অন্যদের চেয়েও আলাদা যে তা না, অন্যদের মতোই খুবই সিম্পল, কিন্তু আসলে না নিজের জীবনে ঘটে না যে জিনিসটা, সেটা তো আসলে অন্যরকম হয়। তো আমরা স্কুল লাইফ থেকে একেবারে প্রেমের শুরু থেকে শুনি। প্রেমের শুরু আসলে তো কলেজ লাইফে, যখন ইন্টার ফার্স্ট ইয়ারে ছিলাম। তার সাথে প্রথম পরিচয় আমার 2016 সালে। ওই থাকে না, ওই যে জেলা স্কুল, গার্লস স্কুলের হচ্ছে ছেলে মেয়েরা একসাথে কোচিং করে। তো ওই সময় জেএসসির আগে তা আমি আর সে একসাথে কোচিং করতাম। কোচিং থেকে চিনতাম তাকে, যে ছেলেটা এমন একটু মোটা কাটা, দেখতে সুন্দর সুন্দর, আপেলের মতো, ভালো লাগতো। এমনি হাই হ্যালো করছি দুই একবার। ব্যাপারটা হচ্ছে তখন আমি আসলে তার ফ্রেন্ডের গার্লফ্রেন্ড ছিলাম। আচ্ছা, ফ্রেন্ডের গার্ল, ও আচ্ছা, হ্যাঁ, ফ্রেন্ডের গার্লফ্রেন্ড ছিলাম। এরপরে অবশ্য তার সাথে মানে রংপুর থেকে চলে আসার পরে আর খুব একটা যোগাযোগ হয়নি। ঢাকা আসার পরে আসলে থাকে না, মিউচুয়াল ফ্রেন্ড থাকে। তো রংপুর থেকে আমার একজন ফ্রেন্ড আসছে, আসার পরে আমাকে বলতেছে, দোস্ত তুই আমার সাথে দেখা কর। তো আমি তো জানি না ওর সাথে কে কে আছে। তো ঠিক আছে বললাম, আচ্ছা ঠিক আছে চল দেখা করি। তো আমি দেখা করতে যাওয়ার পর আমার এখনো মনে আছে, আমি মোহাম্মদপুর টোকিও স্কয়ার আছে, আমাকে টোকিও স্কয়ারের সামনে যেতে বলছিল। তো আমি টোকিও স্কয়ারের সামনে গেছি। তখন আমার ফ্রেন্ডটা, সে এবং তার আরো 2-3টা ফ্রেন্ড ছিল। তো প্রথম দেখাতেই আসলে আমি কি বলবো, যে আমি যদি ওকে জিজ্ঞেস করলাম তুমি তো লম্বা হয়ে গেছো কিভাবে, ও লিটারেলি মানে অনেক খাটো ছিল, সেখান থেকে 6 ফিট 2 ইঞ্চি, মানে জিনিসটা আসলেই মানে আমি ভাবলাম, যে বললাম তুমি এত লম্বা কেন হইছো, কিভাবে হইছো। মানে তার সাথে আপনার দেখা হচ্ছে ওই যে প্রথম দেখলেন, তার কয় বছর পরে দেখা? 2016 পরে আবার 2019 এসে দেখা। অলরেডি তো ওই তো সেই দিন দেখা হলো। দেখা হওয়ার পরে তো প্রথম দেখাতেই আসলে দুজনকে ভালো লেগে গেছে, যে হ্যাঁ আমি তোমার সাথে কথা বলবো। তুমি তো ছিলে তার ফ্রেন্ডের সাথে। হ্যাঁ, আমি তো ততদিন ওই রিলেশন ব্রেকআপ হয়ে গেছে। ওটা ওই স্কুল, ওই রংপুর ছাড়ার আগেই ব্রেকআপ হয়ে গেছে। ছোটবেলার প্রেম থাকে না, স্কুলের প্রেম, ওই রকম। হ্যাঁ, তারপর তো ওই দিন গেলাম, দেখা করলাম, আমরা বসলাম। বসার পরে নাম্বার আদান প্রদান হলো, ফেসবুকে অ্যাড হলাম। তারপর থেকে তখন আমি একটা রিলেশনশিপে ছিলাম। মজার কথা হচ্ছে আমি একটা রিলেশনশিপে ছিলাম, কিন্তু ওই রকম একটা জীবনে খালি থাকো না। আমি কখনোই খালি থাকি না। আমি জীবনে প্রচুর প্রেম করছি। আমার জীবনের প্রেমের লিস্ট অনেক বড়। আমার জীবনে আসলে প্রেম আসছে অনেক, আমি জীবনে অনেক প্রেম করছি, কিন্তু থাকে না যে ভালোবাসা জিনিসটা, এই অনুভূতিটা তো আসলে সবার প্রতি কাজ করে না, এবং একটা নির্দিষ্ট বয়সে কিন্তু আসে। এবং সেটা আমার কাছে মনে হয় ভালোবাসা আসলে ওই রকম একটা বয়সেই যে আসবে এমন কোনো কথা নেই, যে কোনো সময় আসতে পারে। ভেরি নাইস। তো পয়েন্ট টু বি নোটেড গাইস। আমার জীবনে ওই একবারই আসছে। এরপরে আমি আর এর আগে বা পরে কখনোই ওই অনুভূতিটা অন্য কারোর প্রতি আমি ফিল করা যায় না, আমি কখনোই ফিল করি না। এটা আমরা আসতেছি, কিন্তু ওইখানে ছিলাম। হ্যাঁ, দেখার সাথে সাথে দুইজনকে ভালোবেসে ফেলছি। তারপর ভালোবেসে ফেলিনি, ভালো লেগে গেছে। হ্যাঁ, মনে হয়েছে যে ঠিক আছে কথা বাড়ানো যায়। তো এরপরে আসলে আমরা টুকটাক কথা বলছি, হ্যাং আউট করছি, দেখা সাক্ষাৎ করছি ফ্রেন্ড সার্কেলের সাথে, নর্মালি এমনি ক্যাজুয়াল। বাট এর মধ্যেই আর কি তখন হচ্ছে আমার ওই রিলেশনশিপটা আমি ব্রেকআপ করে ফেলছি, কারণ আমার মনে হচ্ছে ভাই আমি এখানে থাকতে পারবো না, আমার ওরে ভালো লাগছে, মানে আমি ওর সাথে থাকবো, আমি ওইখানেই যাব। ঠিক আছে। আচ্ছা, একটু বলে রাখি, আজকের গেস্ট কিন্তু একটা প্রাইভেট ইনস্টিটিউটে পড়ে, না নামটা না বলি। সো মানে and she is very frank about her life, so এটা নিয়ে তার কোনো ইস্যুস নাই, so don't judge her please. হ্যাঁ, যাচ্ছি। তো এরপরে এভাবে এটা তো ছিল হচ্ছে 2019-এর প্রবাবলি নভেম্বরে। তো অক্টোবর গেল, নভেম্বর গেল, ডিসেম্বর গেল, এর মাঝে কথা হয় না, গ্যাপ হচ্ছে এভাবে হইতে হইতে জানুয়ারি থেকে একদম কন্টিনিউয়াসলি কথাবার্তা, দেখা সাক্ষাৎ হয়। তখন তুমি কোন ক্লাসে? তখন আমি ওই যে ইন্টার ফার্স্ট ইয়ারে, তখন তো লকডাউন চলতেছে, পড়াশোনা তো সব বন্ধ একদম, এমন অবস্থা। তো তারপরে হচ্ছে আসলো
2020 সাল 20 সালের জানুয়ারিতে তার সাথে আমার খুব ভালো সম্পর্ক হয়ে গেল। একটা দেখা সাক্ষাৎ প্রতিদিন হয়, প্রতিদিন কথাবার্তা হয়। সে আমাকে নিয়ম করে বাসা থেকে নিয়ে যেত এবং বাসায় দিয়ে যেত, কারণ আমার বাসা থেকে টাকা পয়সা দিতে ঝামেলা করতো, বাসায় ঝামেলা করছি জন্য সে আমাকে বাসায় দিয়ে যায়, নিয়ে যায়, আবার আমাকে ঘুরতে নিয়ে যায়, খাওয়াইতে নিয়ে যায়। মানে সে আসলে অনেক বেশি কেয়ারিং, সে অনেক সুইট, অনেক কেয়ারিং। আমি এগুলো সবসময় বলবো যে সে আসলে অন্যরকম একটা মানুষ। আচ্ছা সে অসম্ভব ভালো মনের একটা মানুষ এবং অসম্ভব মিশুক, তার মনে কোনো কাদা নাই আর কি। আচ্ছা, তো এভাবে গেল। যাওয়ার পর আসলো তো ভালোবাসার মাস, ফেব্রুয়ারি মাস। আসার পরে 1 দিন 2 দিন 3 দিন এভাবে গেল। যাওয়ার পরে আমার হচ্ছে অনেক কিসটা থাকে না, 12 তারিখে মেবি কিসটা থাকে। আচ্ছা, হ্যাঁ, তারপর তো আমাকে ওই আর আমি বলি তেমন কিছু না, তেমন কিছু না। তো 90s কিড আসলে কি এই কয় তারিখ কয় তারিখ? আপনি কি 90s কিড আমরা, আমাদের সময় ছিল না এগুলো। দুই মাথায় বেনি দিয়ে বিকালের দিকে একবার ছাদে উঠতো, পুশ করে হারায় যেত। আপনাদের সময় মনে হয় হাত ধরলেও মনে হয় যায়, হাত উজু ধরতো অনেক করতেন। দূরের কথা, বিকালে সন্ধ্যার একটু আগ দিয়ে ছাদে উঠতো, কোনাতে তাও আবার এই বেনি করা তেল দিয়ে, তারপর একটু দেখতো, আবার পুক করে নেমে যেত 5 সেকেন্ডের মধ্যে। কবে ও জানে, আমি জানি না। It shouldn't be. Hey, Google কর। It's a very $1 billion question. গাইজ, আপনারা কি জানেন কিস ডে কবে? তাহলে কমেন্ট করে আমাদেরকে জানাবেন। গুরু জানে না, আমিও জানি না। আই নেভার কিস 13 ফেব্রুয়ারি। আমি কোনোদিন কাউকে কিস করি না, আমি কেমনে জানবো যে পয়লা ফাল্গুন না 13 ফেব্রুয়ারি? ওইটাই। না না, ওই আমাদের গরিবের জন্য ছিল না, ওইবার মনে হয় ছিল না। আমাদের গরিবের জন্য পয়লা ফাল্গুন 13 ফেব্রুয়ারি। ওটাকে চেঞ্জ করে নিয়ে আসছে গুরু। এটা খুব বেশি দিন হয় না, এটা কবে থেকে? 2-1 বছর হয়েছে, যেদিন আসলে 13 ফেব্রুয়ারিকে হচ্ছে গিয়ে আপনার ইয়ে করে ফেলছে। 21 গিয়ে সাল না, থেকে গিয়ে বাকি। সম্ভবত। গিয়ে কাছে ফিলে আসছি। গুরু, ইউ আর মেকিং ইট ভেরি ফানি। কাম অন, তুই গিয়ে বলছিস। না, আমি গিয়ে বলছি। আচ্ছা, এনিওয়ে, ওই 13 যে পয়লা ফাল্গুন ছিল সেটা ওখানে রিপ্লেস হয়েছে নাকি? হ্যাঁ, হ্যাঁ। দিয়ে ওইটার জন্য ডেটি করেছে। না 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 না, as far as I know, it's 12ই ফেব্রুয়ারি, রাইট? সব বিকজ জানি। 13ই ফেব্রুয়ারি হাগ ডে। এনসাইক্লোপিডিয়া হাগডেও আছে। না, 13 ফেব্রুয়ারি। আচ্ছা, whatever, যাই হোক, তো এই যে গরিবদের জন্য 11ই ফেব্রুয়ারি। হ্যাঁ, আর এই যে আমাদের লিসনাররা অনেক জানে, তো লিসনাররাই জানাই দিচ্ছে। হ্যাঁ, তারপর আমরা যাচ্ছি। আচ্ছা, তো ওই দিন আর কি হচ্ছে, আমাকে সন্ধ্যাবেলা আমাকে দাওয়াত, তখন আমি থাকতাম হচ্ছে লালমাটি, জাকির হোসেন রোড আছে না, জাকির হোসেন রোডের ওখানে। তো ওই সাইডের আর কি নরমালি সন্ধ্যার পর থেকে অন্ধকার হয়ে যায়। সাউন্ডে কথা বলছে কেন? তুই ব্যাকগ্রাউন্ড সাউন্ড বন্ধ কর। তো আমি হচ্ছে আমাকে তখন নামাই দিতে আসছে। আসার পর এখন আমি তো অনেক দিন থেকে চাচ্ছি, ভাই তুমি কিছু বলো, তুমি কিছু বলো। আমি তো বুঝতেছি তোমার ভিতরে কিছু একটা আছে। এখন আমি তো নিজে মেয়ে, আমি তো বলতে পারতেছি না, কেমন না জিনিসটা। তো আমি কিছু বলি নাই। আমি পুরো রাস্তা ধরে বললাম, তুমি কি আমাকে কিছু বলবা? ইস, বলে কি বলবো কিছু বলে নাই আমারে, ঠিক আছে। নামার আগে আমি বলছি, বেটা তুই বলবি না, ঠিক আছে। আমি জাস্ট নামার আগে সময় কম। ওর গালে একটা কিস করে নাইমা দৌড় দিছি। দেওয়ার পরে, হ্যাঁ সিরিয়াসলি আমি দিছি, দেওয়ার পরে দৌড় দিছি। তারপরে রাতের বেলা যে আমি ওকে বলছি, রাতের বেলা ও আমাকে বলতেছে, তুমি যে আমারে কিস করলা, কেন করলা? আমি পরে বললাম, আমার মন চাইছে, আমি করছি, সমস্যা কি? তো ওই 1 কথা 2 কথা থেকেই সেই দিন রাত 3:19 সে আমাকে প্রপোজ করলো। সেখান থেকে আমার প্রেমের শুরু। আচ্ছা, এবং 2021 সালের 4 অক্টোবর পর্যন্ত আমাদের রিলেশনশিপ অনেক ভালো ছিল। মাঝে তো আসলে সব সম্পর্কে ঝগড়া বিবাদ লেগে থাকে। তো এর মাঝে আসলে আমাদের আন্ডারস্ট্যান্ডিং এর মাঝে অনেক প্রবলেম ছিল। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, ও ছিল হচ্ছে হিন্দু এবং আমরা ছিলাম ব্যাচমেট। সো আমাদের মাঝে ওইরকম কোনো কমিটমেন্ট ছিল না রিলেশনশিপের শুরুতে যে আমরা ফিউচারে থাকবো একসাথে বা কিছু একটা করবো। তো মাঝের দিকে আর কি যে আমরা বলছি, ঠিক আছে দেখা যাক কি হয়, আমরা চেষ্টা করব ফ্যামিলিকে মানানোর। এর মাঝে আমার ফ্যামিলি জেনে গেছে, তার ফ্যামিলি জেনে গেছে। এবং আমাদের প্রেমটা ছিল এমন, আমরা তখন মোহাম্মদপুরে থাকতাম। মোহাম্মদপুরের প্রতিটা অলি গলি, চায়ের দোকান, রিক্সাওয়ালা, মানে প্রত্যেকটা
মানুষ জানতো যে এই মানুষ দুটা প্রেম করে, ব্যাকগ্রাউন্ড বন্ধ করে দেখতো। প্রত্যেকটা মানুষের যে এই দুটা মানুষ প্রেম করে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তো যেহেতু এইভাবে প্রতিদিনই দেখা হচ্ছে অলিতে গলিতে। প্রতিদিন আমরা রাস্তাঘাটে বসে আছি, চা খাচ্ছি, ঘুরতেছি ফিরতেছি, মানে সবাই জানে আমার প্রেমের কথা। আমার প্রেমের কথা পুরো মোহাম্মদপুর জানে। আচ্ছা, তারপর তো এইভাবে যাচ্ছিল। তো মাঝে আর কি হয় না যে ওই সময় তো আসলে অনেক কিছু আমরা বুঝি না, বয়সের সাথে সাথে ম্যাচুরিটি গ্রো করে। তো ও তখন অতটা ম্যাচিওর না, যেহেতু আমরা ব্যাচমেট, অনেক কিছু নিয়ে ভুল বোঝাবুঝি হতো, বা আমারও কিছু কাজে ভুল থাকতো, ওরও ভুল থাকতো। এই নিয়ে আর কি সম্পর্কের মধ্যে আসলে তিক্ততা অনেক বেশি বেড়ে গেছিল। তো তখন শেষের দিকে এসে কেউই চাইতাম না যে হ্যাঁ আমরা একসঙ্গে থাকবো, মানে এত বিরক্তি, এত তিক্ততা, দুইজনই বের হতে চাইতাম। এই মিসআন্ডারস্ট্যান্ডিং গুলো কিরকম হতো, মানে জাস্ট একটা যদি বলো তাহলে আমরা এটা হতো কি যে হচ্ছে আমি ওকে বলছি যে তুমি এখন তোমার ফ্রেন্ডদের সঙ্গে বের হবা না। তা ও আবার এমন একটা মানুষ, ও খুবই বন্ধু প্রিয় মানুষ, ওর বন্ধু বান্ধব ছাড়া ওর দুনিয়া অচল টাইপ। আমি ওদের সাথে ওভাবেই মিশছি, কিন্তু তারপরও থাকে না অনেক সময় দেখা যায় যে আমি একটু প্রাইভেসি চাচ্ছি বা হচ্ছে কিছু একটা আমার মনে আছে যে মানে আমি এই যে 1.5 বছরের বেশি সম্পর্ক ছিল, আমি ওর সাথে একা কখনো ডেটে যাই নাই। লিটারালি আমি একা কখনো ডেটে যাই নাই ওর সাথে। মিথিলা, এটা কিন্তু বুঝতে হবে যে একটা বয়স থাকে, ওই বয়সটাই তো আসলে বন্ধুদের সঙ্গে কাটানোর একটা বয়স। সেটা আমি মানি, আমি ওদের সাথে ওভাবেই থাকতাম আসলে, বাট তারপরও থাকে না হয়তো কিছু সময় আমি ওকে একান্তে আমি ওর সাথে সময় কাটাতে চাচ্ছি, কথা বলতে চাচ্ছি, তো এই সিলি সিলি ব্যাপারগুলো নিয়ে আসলে ঝগড়া ঝামেলা লাগতো। তো ওই জিনিসটা নিয়ে আসলে ওই ছোট্ট একটা ইস্যু আমি এত বড় মানে চিল্লা চিল্লি করে এত বড় বানাই ফেলতাম। বাট একটা কথা বলি যে আমি ওর সাথে এই রিলেশনশিপের থাকার সময় অনেক বাজে ব্যবহার করছি, অনেক গালাগালি থেকে শুরু করে আমি ওকে মারছিও অনেক। আচ্ছা, কিন্তু সেই মানুষটা আমাকে আজ অব্দি কখনো ডিসরেসপেক্ট করে নাই, এবং আমাকে থাকে না নর্মালি ফাইজলামি করে একটা গালি দেয়, এটা সেটা বলে, আমাকে সে কখনোই কোনো গালি দেয় নাই, কোনো খারাপ ব্যবহার তো দূরে থাক, মানে গলা উঁচু করে কথা বলা দূরে থাক, কখনোই না। সে আমাকে যে রেসপেক্টটা করছে, আমি আমার এই এতদিনের লাইফে কখনো সেই রেসপেক্টটা পাই নাই কারোর থেকে। এবং সে আমার রিলেশনশিপে থাকাকালীন সময়ে এত বেশি কেয়ারিং ছিল, সবকিছু এত আমাকে এত সুন্দরভাবে মেইনটেইন করে রাখতো যে আমার মা বাবাও আসলে এটা পারতো না। আমার আসলে অনেক আগেই আমি 2016 সালে হচ্ছে আমার মা বাবার সেপারেশন হয়ে যায়। তারপর থেকে আসলে আমি ফ্যামিলি ছাড়া থাকি। তো ফ্যামিলি ছাড়া থাকো বলতে তুমি কার সাথে থাকো? আমি একাই থাকতাম তারপর থেকে আর কি, আমি একাই থাকতাম। সেটার পরে সেপারেশনের পরে আর কি নানু বাসায় ছিলাম। তারপর তো এসএসসির পর থেকে তো আমি ঢাকা, 2019 থেকে তো আমি ঢাকাতেই আছি এখন। তো থাকে না যে একটা এলোমেলো একটা মানুষকে সুন্দর একটা গোছানো জীবন দেওয়া, তো ওই আমি তো একটা একদম ছন্ন ছাড়া একটা জীবনে ছিলাম। সে আমাকে এত সুন্দর একটা গোছানো জীবন দিয়ে গেছে এবং আমাকে আসলে শিখাই গেছে যে তোমাকে আসলে এভাবে চলতে হবে, জীবনে ভালোভাবে থাকতে গেলে এভাবে তোমাকে থাকতে হবে, এটা করতে হবে, এটা বলতে হবে, ওখানে গেলে এটা করতে হবে। এবং এখনো পর্যন্ত যে আমি তার সাথে কথা বলার চেষ্টা করি মাঝে মাঝে, সে যদিও কথা বলতে চায় না, কারণ সে একটা রিলেশনশিপে আছে এবং আমি চাই না আমার কোনো কাজের কারণে তার রিলেশনশিপে কোনো প্রবলেম হোক বা সে দুইটা কথা শুনুন। কিন্তু গল্পটা হচ্ছে জাম্প করে ফেললাম মনে হচ্ছে। অদ্রি লিখেছেন যে, সরি, ইউবি তাজ লিখেছেন, অদ্রি তোমার লাস্ট লাভের কাহিনী শুনতে চায় আপু। এটা একটা প্রেম ছিল, যাই হোক ওটা আমি তো বললাম জীবনে প্রেম অনেক আসছে, কিন্তু এটা সত্যি আমার জীবনে অনেক প্রেম আসছে, অনেক প্রেম আমার প্রতি। আমার একটু ভয় করছে সংখ্যা থেকে, যেন তোকে তোর আশ্রয় নিচ্ছি। আমার আশ্রয় নিচ্ছে না, আমারও তোকে ভয় লাগছে। ও তো আমারও গুরু গুরু। না, আমার কথা হচ্ছে কি, আমার কথা আমি বলি, আমার কথা আমি প্রেম করব ঠিক আছে, কিন্তু এখন আমার কথা আমি যদি একটা মানুষের সঙ্গে ভালো না থাকতে পারি, তার সঙ্গে যদি আমার মেন্টালিটি ম্যাচ না করে, আমি কেন থাকবো তার সাথে? তবে যে ব্যাপারটাকে তুমি প্রেম বলছো, আমি ওই ব্যাপারটাকে প্রেম বলতে না। মানে ইন্টারেকশন কতজন মানে মানে বোঝার জন্য যে অ্যাকচুয়ালি ভালোবাসে কেন তোকে না, শুধু ওকে জিজ্ঞেস কর, আমাকে জিজ্ঞেস করলেই তো হয়। লজ্জা পাচ্ছে গুরু। কি করতো মানে বুঝার জন্য যে মনের মতো কিনা কয়জনের সাথে, মানে মনের মতো কয়জন এসছে তোমার লাইফে? না 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 মনের মতো না, মানে কয়জনের সাথে প্রেম হয়েছে হয়েছে না, সংখ্যাটা যে বুঝার জন্য যে ওরা আমার মনের মতো কিনা বোঝার জন্য কয়জনের সাথে ইন্টারেকশন হয়েছে আর কি। ও মনের মতো বোঝার জন্য হয়েছে 5-6 জনের সাথে, মাত্র 5-6 জন?
মনের মতো। আর আচ্ছা, বাকিগুলা তো ছিল বাকি ওই কত? ছোট জীবনের টাইম পাস, শুধু ওই ফেসবুক চ্যাটিং পর্যন্তই, আচ্ছা, আর আচ্ছা, কিছু না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওকে ফাইন ফাইন, ফেয়ার ইনাফ। তারপর তো মানে এইভাবে- তোমাদের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং চলছে, তারপরে কি হলো এমন হঠাৎ করে যে এখানে আসলে একটা ধাক্কা চলে আসলো? বা কি তারপর হলো? আসলে সবকিছু ওইভাবে মানে হচ্ছে কথা বন্ধ, বাবা দেখো, ঝগড়া কোনো লাগছে, answer দিচ্ছে, ঠিক live এ হচ্ছে। আছে। এরকম কি করলি কেন? সুমন মোল্লা বলছে লাইভে আছি, জিএম সুমন বলছে লাইভে আছি, আমরা তখন রহমান থেকে বলছে লাইভেই live আছি। ছিলাম। Come on. আজকে খবর আছে, কোথায় গেলে খবর আছে। Okay, যাক, তারপর? রাতের খাবারটা তো অফিস থেকে খেয়ে যাবেন আর কি, রাত নিয়ে তো টেনশন নেই, সকালে কি খাবেন ওই টেনশন করবেন। না, থাকার তারপর? চিন্তা করতে হবে নাকি? ও থাকবে আর কি, একটু কষ্ট কষ্ট করে বারান্দায় গুলো ঠাই দেবে, কিন্তু খাবেটা কি সেটাই চিন্তা করছে গুরু এখন। তো এইভাবে চলতেছিল সবকিছু, সবই নর্মাল ছিল। তো তার মাঝে চলে আসলো 2021 সাল। 2021 সালের সম্ভবত সেটা ছিল 3 বা 4 অক্টোবর। ওর হচ্ছে এক বোনের বিয়ে ছিল। তো বিয়েতে তো আসলে যাবো না, তার বিয়ের পরে আর কি ছিল পূজা। তো যেহেতু আমার বয়ফ্রেন্ড হিন্দু, পূজাতে আমরা অনেক মজা করতাম। আমি নিচে রংপুর যেতাম, ও রংপুরে পূজা করতো। তো ও হচ্ছে বিয়ের কারণে কয়েকদিন আগে চলে গেল। তো আমার কথা ছিল বিয়ে চলাকালীন সময় আমি পূজার কিছু আগে আগে চলে যাব। যাওয়ার পরে নর্মালি হচ্ছে ও অনেক ব্যস্ত হয়ে গেছে, যে আমাকে ফোন দিচ্ছে না, আমি টেক্সট করতেছি, রিপ্লাই করতেছে না। তো খুব স্বাভাবিক আমার রাগ হয়ে গেছে। তো আমি প্রতিবারের মতোই হচ্ছে বলছি, ঠিক আছে তোর সাথে কথা বলবো না, তুই আমাকে আর ফোন দিবি না। তো ও শুধু আমাকে, এখনো মনে আছে, ও আমাকে বললো, ভেবে বলতেছিস তো আর ফোন দিব না? আমি বলছি হ্যাঁ, না ভেবে বলার কি আছে। ওই যে ফোনটা রাখলো। 2 দিন পরে আমি একটা স্টোরিতে দেখলাম ও এবং তার প্রেজেন্ট গার্লফ্রেন্ড What? ঘুরতে গেছে গাড়িতে। মানে এই 2 দিনের মধ্যে? 2 দিনের মধ্যেই। এবং তারা হচ্ছে পূজার সময়, আমি তো ওই যে ঝগড়া হয়েছে, আমি সেই আগে আর যাই নাই। তারা পূজার মণ্ডপে রং মাখামাখি করতেছে, নাচানাচি করতেছে, এবং সবাই তো যেহেতু আমার রিলেশনশিপের ব্যাপারে সবাই জানতো, তো সবাই আমাকে ছবি তুলে পাঠাচ্ছে, ভিডিও পাঠাচ্ছে, আমাকে বলতেছে কি ব্যাপার, ওর সাথেও কেন কেন ওর সাথে ও আছে। যাই হোক, তো আমি বললাম, তখন আসলে আমি কি বলবো, আর আমার তো আসলে তখন কোনো বলার ভাষা নাই। আমার তখন মানে আকাশ পাতাল এক হয়ে যাওয়ার মতো অবস্থা। আমি কান্না করব না কি করব, আমি সঙ্গে সঙ্গে ওকে দিলাম ফোন। আমি ওকে ফোন দিয়ে বললাম, এটা কি? ও আমাকে বলতেছে, তুই যখন সব জেনে গেছিস আর লুকানোর কি আছে, আমি আর তোর সঙ্গে থাকতে পারতেছি না, আমার পক্ষে সম্ভব না, আমাকে আর কখনো ফোন দিবি না। ফাইন বলে ফোনটা রাখলো। তারপর আমি ওকে বারবার ফোন দিচ্ছি, ফোন কেটে দিচ্ছে, নাম্বার ব্ল্যাকলিস্টে দিয়ে দিচ্ছে, ওর ভাইকে ফোন দিচ্ছি, ফ্রেন্ডকে ফোন দিচ্ছি, সবার একই রকমের রেসপন্স, কথা বলবে না, আমাকে ইগনোর করতেছে বা এমন কিছু। তখন পরে আমি ওই মেয়েটাকে ফোন দিলাম। মেয়েটাকে আমি আগে থেকে চিনতাম, আমার সাথে অ্যাড ছিল, এবং ও আমাদের ইন্টিমেসির ব্যাপারে খুব ভালো মতো জানতো, যে আমাদের রিলেশনশিপটা ঠিক কেমন ছিল। ও জেনে বুঝে এইটার মধ্যে ঢুকছে। যাই হোক, কিন্তু তুমি এই প্রশ্নটা করোনি যে তোমার সাথে আমার রাগারাগি হয়ে মাত্র 2 দিন কথা বন্ধ ছিল, এর মধ্যেই মানে একজন মানুষ কিভাবে অ্যাটাচ হয়ে যায় এত দ্রুত? আমি ওর সাথে আসলে ওকে এই প্রশ্নটা করবোই, এতটুকু প্রশ্ন করার মতো সময় সে আমাকে দেয় নাই। ওই সময় এতটুকু প্রশ্ন করার মতো সময় আমাকে দেয়নি। তো তারপর আমি বাধ্য হয়ে না পেরে আমি ওই মেয়েটাকে ফোন দিলাম। মেয়েটাকে ফোন দিয়ে বললাম যে, আমি লিটারালি ওর হাতে পায়ে ধরে কান্নাকাটি করছি। ওগুলো আমার থেকে অনেক বয়সে ছোট। আমি বলছি যে, দেখো তুমি তো আমাদের ব্যাপারে সবকিছু জানো, প্লিজ তুমি ওর সাথে কথা বলো না, বা আমার সম্পর্কটা ভেবে ভেঙো না। আমি আসলে ওকে অনেক ভালোবাসি। তো ও বলতেছে, আমি তোর সাথে কোনো সম্পর্কে নাই, ও আমার অনেক ভালো ফ্রেন্ড, ও আমার অনেক আগের থেকে ফ্রেন্ড, এটা সেটা অনেক কথা, মানে ওই যা হয় আর তো এটা কি। ব্যাপারটা ছিল প্রথমে আসলে আমরা কোনো রিলেশনশিপে নাই, বাট পরবর্তীতে এটাই একটা এক ধরনের রিলেশনশিপ হয়ে গেছে। আচ্ছা, এমনিতে তোমাদের রিলেশনশিপের ইন্টিমেসি সম্পর্কে তুমি বলছিলে যে এটা আসলে কি মানে অনেক বেশি ইন্টিমেট একটা রিলেশনশিপ ছিল? অনেক বেশি। বিকজ তুমি বলছিলে আচ্ছা, এটা স্কিপ আমি করি, কাগজ খুঁজছি, কলম দেখছি, স্কিপ করি। আমি ও গাইস, আই ডিডন্ট মিন দ্যাট। ইউ ডিডন্ট, তুই আমাকে দেখেই করলি। আমি কাগজ, এই যে কাগজ, কালা কাগজ কেন? আমি একটা ওই যে ব্রেক আছে একটা, ওইটা কলম নিব, লিখবো। আবার এরকম করা দেখে তুই তো, আচ্ছা, আমি কি কিছু মিন করেছি? একটা মানুষের সাথে একটা মানুষের ইন্টিমেসি মানে এটা তো অন্য কিছু মিন করে না, এটা মিন করে হচ্ছে একটা মানুষের সাথে একটা মেন্টাল কানেকশন, অ্যাটাচমেন্ট আসলে কতখানি। তো আমি সেটাই জিজ্ঞেস করেছিলাম। সামাও
না, না, এটা তখন আমি আসলে কাগজ আমরা খুঁজছিলাম। যেভাবে নিচ্ছি সবাই তো সেভাবে নিবে না আর কি। অ্যাবসলিউটলি, বাট আমি সত্যি লিসনার্স এন্ড ভিউয়ার্স যারা আছেন, আমি সত্যি ব্যাপারটা এভাবে মিন করিনি। সরি, আমার Okay, leave it, leave it. গুরু ওকে একটু ক্ষমা টমা করে দে। আমি তো কিছু মনেই করিনি। আমরা কেউ কিছু মনে করিনি, তুই যেভাবে বারবার সরি আপনি এরকম তাতে করে- মনে হচ্ছে আপনি- মেবি দেয়ার ইজ সামথিং, এরকম মনে হচ্ছে, বাট না। আমরা কেউ কিছু ভাবিনি। You have made your face like that. নো, That আমি কাগজ কিছু একটা খুঁজছিলাম কলম হয়েছে। লেখার জন্য, কি? যেখানে মেঘের লিজা লিখছে, এখানে আফরোজ লিখেছে, আমার নামে এতেশাম, সেটা লিখবো তাই সিরিয়ালে আমি আছি ঢাকা এফএমে, সেজন্য কাগজ খুঁজছিলাম। আর তোর বলতে চলতে যেই সব, তুই ওটা ডিপ বলতে অনেক ডিপে চলে গেছিস। You have started the topic. আর আমি মিথিলা, আমরা একই গ্রহের মানুষ, যদিও আমার বয়স আইএমএ জাহেলিয়া যুগের মানুষ আমি, তারপরেও আমি ভাবছি এটা হচ্ছে জাস্ট ফ্রেন্ড, রাইট? ইউ নো জাস্ট ফ্রেন্ড? What just friend? I don't know about just friend. আমার কোনো just friend ছিল না না। না, ও হচ্ছে জাস্ট ফ্রেন্ড টাইপ রিলেশনশিপ, অত ডিপে যাওয়ার কিছু নাই এখানে, সেটা না, আমরা বুঝছি। অবশ্যই না। জাস্ট ফ্রেন্ড কেন হবে? এই জাস্ট ফ্রেন্ড শব্দটাই কেমন যেন অদ্ভুত। লে জাস্ট ফ্রেন্ড কেন হবে? So you guys were in a relationship, and very intimate relationship, which is called mentally বাংলাতে attachment. বাংলাতে Mentally কারণ attached. কত তোর কথাগুলো গিলতেছে এখন মানুষজন বাংলাতে। হ্যাঁ, ইন্টিমেট রিলেশনশিপ, তারপর মানে আমি, আরে ভাই, মানে- আমার মতো ভোকা আদমি আছে যারা ইংলিশ গুলো ঠিকভাবে কানেক্ট করতে পারবে না, বা বাংলাতে ইন্টিমেট। মানসিক অ্যাটাচমেন্ট, একটা মানসিক একটা অ্যাটাচমেন্ট, সেটাই আমি মিন করতে চেয়েছি। আর নওয়াজ শরীফ লিখেছেন ফ্যান ক্লাব থেকে আছেন, জাহিদ লিখেছেন চট্টগ্রাম থেকে, গুরু আজকে অনেক ফর্মে আছে। আমার জন্য Of course it is. Of course it is. পরের সপ্তাহে আমি ধরবো তো, খালি Of যদি course it এই is. ফর্ম না থাকে। না, প্রডিউসার তুমি গেস্ট ওয়ার্ক নিয়ে আসবা, এমন প্রত্যেক গল্প বলবে, কে কষ্ট করে তুমি টাকা দিবে বলে মনোযোগ দিয়ে শুনবে। 18-20 বছর হয়ে গেল, গল্প তুমি স্টোরি এরকম নিবা, দেখবা যে আমার অ্যাক্টিভিটি কেমন হয়। প্রত্যেক টাইপের তুমি স্টোরি নিয়ে আসলে আমাকে হ্যাঁ তারপর হ্যাঁ তারপর মিথিলা এই তো এইভাবে গেল, তারপর তো কই গেল? চলে গেছে। আচ্ছা, ওই তারপর ওখান থেকে তোমাদের চলে মধ্যে গেছে। ব্রেকআপ হয়ে ওই গেল। মেয়ে তো জানছে যে তোমার সাথে যে রিলেশনশিপের ধরন, তারপরও এটা কেমন ছিল? এই সাইনটা কেমন ছিল? আচ্ছা আই এম সরি, বাট ও তোমাদের সাথে একটা ইন্টিমেট। গুরু হ্যাঁ, আজকে যাই হোক। বেশ ফানি এবং অনেক দুষ্টুমির মুডে আছে, সো এটা গুরুকে এই অন্য কিছু ভাবার কোনো কারণ নাই। গুরু আসলে হিমসেলফ ইজ লাইক দিস। আমি কিছুই ভাবছি না। কিছু না ভাবাটাও একটা দোষের। আচ্ছা, গুরুর সামনে কিছু না ভাবাটা একটা ওই দোষের। ওই- ওই মেয়েটা বলতেছে, ওই মেয়েটা জানে, তারপরও রিলেশনশিপে জড়ায় পড়লো, যেটা জড়ানোর কথা না, তারপরও না, তারপর শুরুতে আসলে ওই এরকম যে অ্যাটাচমেন্ট হয়ে যাবে এটা তো আসলে কখনোই ভাবি নাই, বাট হয়ে গেছে জিনিসটা আসলে সময়ের সাথে সাথে। কিন্তু ওই যে হইলো, এই 8 অক্টোবর 2 বছর হবে আমার ব্রেকআপের। ব্রেকআপে কতদিন? আচ্ছা আচ্ছা 2 বছর। 2 বছর ধরে। অস্বাভাবিক, কিন্তু তোমাদের- আমি কিছু কিছু জিনিস আমার কাছে ওকে। তারপর হচ্ছে তোমাদের এই যে ব্রেকআপটা হলো, বাট এখন মানে কি সিচুয়েশনে আছো তোমরা? এখন আসলে তার প্রতি যে ফিলিংসটা ছিল, তার ব্যাপারে ফিলিংস আমি আসছি, কিন্তু তারপরে তোমার লাইফটার কি হলো, মানে কিরকম একটা চেঞ্জেস আসছে? বিকজ যেমনটা তুমি বললে, মানে আমি একটু কিউরিয়াস হচ্ছে এখানে, যে তোমার বাবা মায়ের সেপারেশন হয়ে গেছে 2016 এ, রাইট? এই 2016 থেকে সেপারেশনের মধ্যে তুমি ছিলে আলাদা, বরাবরই তুমি আলাদা ছিলে। সো হয় না যে মেয়ে মানুষ আসলে ঢাকায় একা সার্ভাইভ করাটা অনেক টাফ, সেই জায়গা থেকে বেশ ছন্নছাড়া একটা জীবনকে অনেকটা গুছিয়ে কিন্তু তোমার বয়ফ্রেন্ড তোমাকে এই লাইনে নিয়ে এসছে, মানে তোমার ভালোবাসার মানুষ বলি, প্রিয় মানুষ, বয়ফ্রেন্ড শব্দটা এখানে যাচ্ছে না। যে পরিমাণ কথায় তোমার, আমি বুঝলাম যে পরিমাণ মায়া, এটা কিন্তু ডোন্ট মেক ইট ফানি, বিকজ আই এম সিরিয়াস নাও। ওকে, যে পরিমাণ অ্যাফেকশন ওর আছে, যে পরিমাণ ভালোবাসা, মায়া, কথার মধ্যে দরদ, এবং ওর চোখে মুখে প্রেম যেভাবে উগলায় উঠতেছে, উগলায় এখানে, শব্দটা কারণ আই এম সরি, যেই পরিমাণ প্রেম ভেসে উঠছে, আমার রাইট, of course. যে পরিমাণ প্রেম ভেসে উঠেছে, এই জায়গাটাতে কেন জানি আমি বয়ফ্রেন্ড শব্দটাকে আসলে যোগ করতে পারছি না। এখানে প্রিয় মানুষই হবে, বিকজ ওটাই মিন করেছে, বিয়ন্ড বয়ফ্রেন্ড না, বিয়ন্ড বয়ফ্রেন্ড। Okay. ইয়েস, সো ওই জায়গাটাতে এই যে একটা মানুষ, এরকম সাপোর্টিভ একজন মানুষ যখন তোমার হাত ছেড়ে দিল, ওই সিচুয়েশনে তোমার কি অনুভূতি হয়েছে, মানে তুমি কিভাবে নিজেকে গুছিয়ে নিয়েছো?
গোছাতে আসলে অনেক সময় লাগছে আমার, তারপরে মাঝে এমন সময় গেছে যে আমি কখনো আসলে রাতে ঘুমাতেই পারতাম না, আমার মাঝরাতে দম বন্ধ হয়ে আসতেছে। কারণ তখনও কি তুমি একাই থাকো? তখন একা থাকি না, আমি আমার পরিচিত কিছু আপুদের সাথে থাকতাম আর কি। আচ্ছা। আমার দম বন্ধ হয়ে আসতেছে, আমি 4-5 দিন টানা খেতে পারতেছি না, আমি ঘুমাতে পারতেছি না, আমি কিচ্ছু করতে পারি নাই, জাস্ট আমি সারাদিন কান্নাকাটি করছি, মানে এমন একটা বাজে অবস্থা, আমি ওর মাকে পর্যন্ত ফোন দিয়ে দিছি, মানে ওকে যাতে কোনোভাবে ফেরানো যায় বা আমি একবার ওর সাথে কথা বলতে পারি, এর জন্য যে আমি কি কি পাগলামি করছি শুধুমাত্র আমি সেটা জানি। আমি একে ফোন দিই, ওকে ফোন দিই, সবাইকে ফোন দিয়ে কান্নাকাটি করি, বলি যে ভাই একটাবার কথা বলাই দাও, জাস্ট একটাবার কথা বলবো, আর কিচ্ছু না। লাস্টলি 5 দিন ব্রেকআপের মানে কথা বলার বন্ধ হওয়ার 5 দিন পরে ও একদিন আমার ফোন ধরছে, আমি ওকে বললাম যে ঠিক আছে যা করছিস করছিস, আমার কোনো সমস্যা নেই, কিন্তু একবার আমরা জিনিসটা মিউচুয়ালি করতে পারতাম, কথা বললেই কিন্তু হয়ে যাইতো। কিন্তু যদিও জানি সেটা কথা বলে ও পারতো না, আমিও পারতাম না, তবুও বললাম যে একবার শেষবার আমার সঙ্গে দেখা কর, একবার আমার সঙ্গে দেখা কর, আমি তোকে একবার শুধু দেখতে চাই। ও বললো সেটা আমার পক্ষে সম্ভব না। আচ্ছা। এবং এই গত 2 বছরে আমি কখনোই ওকে আর কোথাও পাইনি, একই এলাকাতে থাকছি। ও মানে দেখা গেছে যে আমি একটা সময় এক জায়গাতে আমি বিকালে গেছে, ও সন্ধ্যার পরে গেছে, একই জায়গায় ঘুরছি, এদিকে ওদিকে সবখানে আশেপাশে ছিল, কিন্তু কখনো আমার চোখে আর ওকে পড়ে নাই, আমি কখনো ওকে আর দেখতে পারি নাই। আমি আজও প্রতিদিন ভাবি যে কখন আজকে কেউ সাথে আমার দেখা হবে, হঠাৎ করে আজকে কেউ আমি দেখতে পাবো, বা আমি কেউ একটু দেখতে পারবো, ওকে কি আগের মতো আছে নাকি বদলে গেছে, এই জাস্ট এমনই। এই অনুভূতিটা কেমন না, মানে আমার চোখ আসলে ছটফট করছে কাউকে দেখার জন্য, কিন্তু একই এরিয়াতে থেকেও আমি তাকে দেখতে পারছি না, মানে এই যন্ত্রণা তো এক ধরনের মৃত্যু যন্ত্রণা, রাইট? হ্যাঁ, হতে পারে। এটা তো আসলে অনুভূতি তো আসলে ভাষায় প্রকাশ করা যায় না, তো আমি আসলে ভাষায় প্রকাশ করে বোঝাতে পারবো না। তবে আমি সেই মানুষটাকে এখনো পর্যন্ত অসম্ভব সম্মান করি, এবং সে আসলে সে সম্মানটা ডিজার্ভ করে, সে ডিজার্ভ করে, এবং সে অসম্ভব ভালো মনের একটা মানুষ, খুবই সুইট একটা মানুষ, খুবই কেয়ারিং, এবং তাকে যে লাইফ পার্টনার হিসেবে পাবে সে আসলেই অনেক ভাগ্যবতী। আমি যে 2 বছর পাইছি এটা তো আমি শুকর আলহামদুলিল্লাহ বলি, হ্যাঁ আমার ভাগ্য যে আমি ওরে আমার লাইফে পাইছিলাম। সো সুইট, সো সুইট। আচ্ছা, তারপরে এই পর্যন্ত এই যে 2টা বছর তোমার ব্রেকআপের, এই সময়টা তার কেউ আসেনি জীবনে? অনেক আসছে। না না না, আচ্ছা আমি বলি, এবার সংখ্যাটা বলে দিচ্ছি। অনেক বলতে অনেক, একজনই ছিল, একজন এবার নরমাল একজনই ছিল, কিন্তু তার সাথে আসলে হয়নি আমার, কারণ ওইটা আর কি মানে ব্যক্তিগত কিছু ব্যাপার, ওটা আমি এখন শেয়ার করতে চাচ্ছি না। আচ্ছা আচ্ছা, লাইফে ওকে ফাইন, হয়নি আর কি, আমরা মানে আমাদের ছাড়াছাড়ি হয়ে গেছে। এইটা কি হয়নি মানে ঠিক আছে, হচ্ছে না বাদ পারতেছি না ভাই, আমার সম্ভব না, কারণ মানে যেই অনুভূতিটা বা যেই ফিলিংসটা হচ্ছে আমি মানে আমার ওর জন্য ছিল, এটা তো কখনোই আসলে অন্য কারোর জন্য গ্রো হবে না, আমি সেটা খুব ভালো মতোই বুঝে গেছি। এবং আমার লাস্ট যে পার্টনার ছিল, যার সাথে আমি রিলেশনশিপে ছিলাম এই 1.5 বছরের মতো, 1.5 বছরের বেশি আর কি, সে আসলে মানে আমি যেমন চাই সে ওই রকম তো একদমই না, এবং আমি তাকে ছোট করে বলতে চাই না, তার সাথে আসলে আমার যায়নি জন্য আমি তার সঙ্গে সম্পর্কে থাকতে পারিনি, তবে আমি চেষ্টা করেছি তার সঙ্গে থাকার, তবে হয়ে ওঠেনি। আচ্ছা, বাট এখন জীবন কেমন মিথিলা? এখন অনেক টাফ কোয়েশ্চেন কিন্তু করিনি। এটা আমার জন্য আসলে অ্যান্সার দেওয়াটা অনেক টাফ, কারণ এখন জীবন হচ্ছে এটা বের হওয়ার পরে আমি না, এখন জীবন আসলে বর্তমানে একজন আছে, বাট ওইটাকে আসলে প্রেম বলা চলে, এটা প্রেম বলা চলে না, মানে জাস্ট ভালো লাগা। একজন আছে যাকে আমার ভালো লাগে, সে অলওয়েজ মানে সে অনেক কেয়ারিং, সে আমার কথাবার্তা শুনে, মানে আমাকে বোঝে। আজকে কি শুনছে সে? হ্যাঁ, সে শুনছে। না, আমি তাকে বলতে চাই আমি তোমাকে আসলে অনেক পছন্দ করি, কিন্তু আসলে তো তার সাথে আমার এরকম যে ভবিষ্যতে থাকবো বা এমন কিছু না, বাট তাকে আমি আসলে মন থেকে অনেক পছন্দ করি। আচ্ছা, আমি চাই সে থাকুক, যদি সে থেকে যেতে চায় তাহলে আমি তাকে রেখে দিতে পারি, তবে আমার ভালোবাসার মানুষের যে জায়গাটা, সেটা ওই জায়গা আমি জীবনে কখনোই কাউকে দিতে পারবো না, সেটা শুধু তার জন্যই। আচ্ছা আচ্ছা, ভেরি স্ট্রেট ফরওয়ার্ড, এর প্রত্যেকটা কথাই খুবই স্ট্রেট ফরওয়ার্ড। এই ব্যাপারটা আমার কাছে খুব ভালো লেগেছে। লাইক আমি শুরুতে এরকম বলি না, জান আমি তোমাকে ছাড়া বাঁচবো না অল দ্যাট, তারপরে হচ্ছে আমি কিছু তলে তলে আবার টেম্পো চালাবো, এই ধরনের ব্যাপার। রাতটা কই কিন্তু এই ধরনের কাজ
আসলে ও করছে না, ও যে কোনো একটাই চালায়, টেম্পু চালালে টেম্পু, ওর ভাল লাগলে ও রিক্সা, কিন্তু ও এত কিছু একসাথে করে না। লেগুনাতে কিন্তু গাড়ি মারছে আমার আজকে, ওর নাম আমি বললেন না। রেগুলার তো চড়ি না। আজকে মারছে আসার সময় গাড়ি পার্কিং এর ও সময়। তো বলে দিছো লেগুনা চালায় না। তো সেটাই বলছিলাম আর কি, যে এই মেয়েটার ব্যাপারে আপনারা হয়তো অনেকেই জাজ করতে পারেন, বাট শি ইজ ভেরি সুইট, ভেরি এনথুজিয়াস্টিক, এন্ড ওর মধ্যে ওই স্পন্টেনিয়াস ব্যাপারটা আছে না, লাইক হার অ্যাকচুয়ালি। এন্ড গুরু তো পছন্দ করছেই, আপনারা তো গুরুর আজকে দেখেন না, গুরু কিন্তু কোনো মেকআপ ফিল্টার লাগে না, দেখেন গুরুর চেহারার এখানে গালের মধ্যে ব্লাশ করতেছে। ব্ল্যাক কালার ব্লাশ করলে কেমন দেখায় কালচে? ব্ল্যাক কালার না গুরু, আপনাকে পিঙ্কিশ পিঙ্কিশ লাগছে। নীলচে টাইপ দেখায়। হ্যাঁ, সেটাই। এবং আজকে সবাই বলছে যে ফর্সারা পিঙ্ক দেখায় আর ব্ল্যাক কালাররা পিঙ্ক কালার। হ্যাঁ দাদা দেখেন কিরে? কি বলছে শাহন ইসলাম সোহান, আপুর মনটা আসলে অনেক বড়, কাউকে না বলতে পারে না আর কি, মানবতার ফেরিওয়ালা। হ্যাঁ, বলতেই পারেন। না, আমি সবাইকে এখনো আমি যদি দেখাই তাহলে আমি দেখাতে পারবো একটা লিস্ট পড়ে আছে, একটু কথা বলবে, একটু দেখা করবে, আমার যে কি মনে হবে যে হ্যাঁ আমি ওর সাথে একটু কথা বলবো, বা যারে আমি একটু মন কাউকে দিচ্ছি না, ঠিক আছে, ঘুরতেছি ফিরতেছি কথা বলতেছি অবজার্ভ করতেছি, মন ওই একজনকেই দিছি এবং মনটা তার কাছেই থাকবে সারা জীবন। মানুষ আসবে যাবে কিন্তু ওই মনটা একজনের আমি জন্যই। একটা জিনিস আজকে করতে চাই, উইথ ইউর পারমিশন পরিসর, যদি সত্যি আমাদের ফোন নেওয়ার ব্যবস্থা থাকে, আমি ফোন আজকে ওপেন করতে চাই। হ্যাঁ, আজকে সোয়াম্বার হোক, যে আসলে সোয়াম্বার এই কারণে হোক যে স্মার্ট যারা সত্যিকার দেখতে সুন্দর, এগুলোই তো তুই বললি তাই না? সো তারা অ্যাকচুয়ালি কোন ধরনের ছেলেকে পছন্দ করে, রাইট। এই কম্পিটিশন আমিও আছি। সো আপনার এত বড় সাহস গুরু, আপনার এই মনটা দেখে আমি মাঝে মাঝে অনেক আমার মনটা ততক্ষণ পর্যন্ত জীবিত আছে কারণ যতক্ষণ পর্যন্ত আমি কনফিডেন্স করবো, আমি ঘুমায় থাকে প্রোগ্রাম করার সময়। আর আমার ওই যে ফুচকে যে একটা বাচ্চা আছে আইমান, শুটকা লিখলিকা, ও বেটা মাঝে মাঝে চালায় দেয় প্রোগ্রাম টেলিভিশনে, হইছে কাজ জিজ্ঞেস করেন। দৌড়ে গিয়ে বলেছে, বন্ধ কর। আজকে জিজ্ঞেস করেন আইমান জেগে আছে কিনা। না জেগে না, এটা তো রেকর্ডেড থাকে, ও ইউটিউবে গিয়ে চালায় দেয়, ও চলে আসো বন্ধু, বাবা তোমরা চলে আসো, তোর চলে আসো, কখন কি বলছি সেটা যেন প্রকাশ না হয়ে এই যায়। আইমান বাপ, এটা ছাড়িস না বাপ, আর যাই করো। এনিওয়ে আমরা কিছু ফোন কল আমরা নিতে কিছু চাই। ফোন কল নিব। আমরা কি গল্প শেষ মুহূর্তে চলে এসেছি? আমরা- ইউর ওপিনিয়ন। আমরা আরেকটু কন্টিনিউ করতে পারি, বাট মিনওয়াইল আমরা বেশ কিছু টেক্সট নেই, বিকজ আজকের গল্পটা নিয়ে আসলে লিসনারদের কি বলার আছে সেটা আমরা একটু শুনবো। ওকে, আমি আমরা- ফোন কল নেওয়া শুরু করবো। নাম্বার আমাদের তো বলাই লাগে না। একদমই 01841 না, বলো তো লাগে না, তারপরে এমনি এটা হচ্ছে জাস্ট এইটা দিয়ে আহা, আরে। এটা দিয়ে এইটা। হ্যালো হ্যালো, তো ইজ ইকো রে স্পিকার। হ্যালো মানে অ্যাপল ইউজারদের যা হয় আর কি। হ্যালো, শান্ত হয়ে বলছে। ওরে কণ্ঠ কি রে? জি, আসসালামু আলাইকুম। না, আপনার কথা শুনতে পাচ্ছি এবং আপনি লাইভে আছেন এখন। কে বলছেন? কি যেন বলতে গিয়ে কি হলো, ওর ভয়েসটা দারুণ ছিল। হ্যালো, হ্যাঁ কে বলছেন? আমি জীবন সরকার রংপুর থেকে বলছি। হ্যাঁ জীবন সরকার, প্লিজ বলেন। আমি কি গুরুর সঙ্গে কথা বলতেছি? হ্যাঁ, গুরু কিনা জানি না, আমি এতে সব, আমিও কম্পিটিশনে আছি, বলেন। আমার লাইফের প্রথম গুরুর সঙ্গে কথা বলা অনেক ছিল, আজকে সেটা হয়তো পূরণ হলো। আপুর গল্পটা আসলে অনেক সুন্দর। আপনার পুরো নাম কি জীবন সরকার? আমার পুরো নাম হলো জীবন সরকার। আচ্ছা, আপনার বাবার নাম আমার বাবার নাম ক্ষুদিরাম সরকার। কি নাম? ক্ষুদিরাম সরকার। ক্ষুদিরাম Okay. সরকার। এই যে মহালয়ের দিন কিন্তু আমাকে দাওয়াত করে বসেন, যে কোনো সময় হাজির হয়ে যাব। এগুলো অবশ্যই অবশ্যই আপনার দাওয়াত থাকবে আমাদের রংপুরে। আমাদের এখানে কাশফুল, আমাদের দুর্গাপুজোর যে কাশফুল গুলো অনেক এখানে উৎসব হয়, দাওয়াত রইল আপনার জন্য। দেবী আসার সাথে সাথে কিন্তু আমিও গিয়ে আপনার সাথে সাথে উচ্চারণ করব, যা দেবী স্বর্গভূতে সুশক্তি রূপে সংস্থিতা, নমস্তাস্যৈ নমস্তাস্যৈ নমো নমঃ। গুরু আপনি তো দেখি আমার থেকে অনেক ভালো করে, আমি যেতে পারি না। তাই আমি যদি সত্যি ভালো পারি, ক্ষুদিরাম সরকার যে আপনার বাবা, ওর পা ধরে এই 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 শ্লোকটা তাকে সমর্পণ করেন। পিতা ধর্ম, পিতা স্বর্গ, পিতহি পরমান্তপ, পিতরি পিতিমাপন্ন প্রেয়ন্তে সর্বদেব, জননী জন্মভূমিশ্চগাদৌপি গরিয়সী। গুরু আমি অনেক
আজকে আমি অনেক খুশি যে আমি নিজে একটা আমার ধর্মের হয়ে আমি এত কিছু অত পারি না। যাই হোক, আজকে আপুর গল্পটা শুনে অনেক ভালো লাগলো, ক্লাস হলো। আপুর গল্প শুনে তো আমি ক্লাস খেয়ে গেছি। ক্র্যাশ খাইলে হবে না, কম্পিটিশন আমি আছি। জীবন, কিভাবে আপনি ইমপ্রেস করতে পারবেন, ইমপ্রেস করবেন বলেন। মিথিলা শুনছে আপনার কথা। রাখিয়েন না সিরিয়াল না, কম্পিটিশন। সিরিয়ালে কি বেটা, এটা সবাই মিলে কি ভাগ বাটোয়ারা করে নিবি নাকি? কম্পিটিশন একজন পাবে, আমিও আছি কম্পিটিশনে। এখন কিভাবে ইমপ্রেস করতে চাও, ইমপ্রেস করো। কম্পিটিশনে। হ্যাঁ, ইমপ্রেস করো। মিথিলা শুনছে, কথা বলো। হ্যালো আপু। ও আপু, আপু দিয়েই শুরু হয়। আচ্ছা জীবন, তোর সাথে রাখিতে দেখা হবে ওর। রাখির ডেটটা একটু অ্যাডভান্স জানিয়ে রাখিস। এই আপুর গল্পটা অনেক সুন্দর, আমিও ক্লাস খেয়েছি। না ক্র্যাশ না, আপু বলেছিস যেহেতু রাখিতে দেখা হবে। প্রেমের সম্পর্ক থেকে বাদ পড়েছিস তুই। মিথিলা বলেন, মিথিলা বলেন। হ্যালো, আপু একটা- হ্যাঁ আপু, জি বলেন। আমি ভাবতেছি যে প্রপোজ করবো কিভাবে, যেহেতু অনেক সিনিয়র। ঠিক আছে, বুঝিনি। প্রপোজ করবে কিভাবে ওকে, যে তো অনেক সিনিয়র। গেল গুরু, আপনার মার্কেট গন। জীবন ভালো থাকিস, টেক কেয়ার। অনেক ফোন দিচ্ছে সবাই। ধন্যবাদ। ভালো থাকিস। আর রংপুর আসলে কখনো আমার চাওয়া একটাই যে 2টা লুচি, আমি তো কম খাই, আর 5 ফোড়ন দেওয়া যে তোদের যে সবজিটা আছে না, 5 ফোড়ন দেওয়া যে সবজি, জি গুরু। ওইটা আমারে খাওয়াস। নাম কিন্তু অনেক সুন্দর। 2টা লুচি আর 5 ফোড়ন দেওয়া সবজি। পায়রা চত্বরে বসে তুই আর আমি খাবো, কোনাতে বসে, কেউ যেন না দেখে। জি গুরু। ঠিক আছে, আমার ভালো মায়ের থাকিস। হাতের নাড়ু অনেক সুন্দর হয়। অনেক tasty। লাবড়া বলে না 5 ফোড়ন দেয়া। জি গুরু। ওকে, জান, চলে আসবো। তোর মাকে পূজার মধ্যে নাড়ু রেডি করে রাখেন। হ্যাঁ, আমি রংপুরে যাব পূজাতে, আমাকে দিয়ে দিন নাড়ু। আমি প্রপোজ করবো পূজার নাড়ু দিয়ে। ওরে আচ্ছা, পূজার নাড়ু দেশ প্রপোজ করিস। হইছে গো। আর খবরদার, তোর দায়িত্ব হবে উদ্যানের গেটের সামনে গিয়ে প্রপোজ করবি। ওই ভিতরে যে আবার যে পর্দা দেওয়া যে রেস্টুরেন্ট গুলো থাকে, ওখানে যাবি না। না, উদ্যানের গেটের সামনে হবে না। উদ্যানের ভিতরের লোকজন আমার পরিচিত সব। আচ্ছা, ওখানে হবে না। মেডিকেলের গেটের সামনে দাঁড়াস। আমার মেডিকেলে আমার এক জুনিয়র আছে। আচ্ছা ঠিক আছে, রজনীগন্ধা যে আছে, হোটেল আছে, তার সামনে দাঁড়াস, ওই সার্কেলের মধ্যে। আপু কোন একটা হোটেলে নিয়ে ভালোভাবে পার্টি করে একদম প্রপোজ। ভাই, আমি তো কোনো হোটেলে যাব না। আমাকে প্রপোজ করতে হইলে এই না, পাবলিক প্লেসে পার্টি রাস্তাঘাটে করবে, আসতে। পার্টি পার্টি করবে। করবে। আমি তো পার্টি করতে পারবো না। আচ্ছা ঠিক আছে, রজনীগন্ধা হোটেলটা আছে না, তার সামনে যে গোলচক্করটা, ওখানে দাঁড়ায় তুই একটা মঞ্চ করে বলিস আই লাভ মিথিলা। ঠিক আছে, আই লাভ ইউ মিথিলা। Oh my God! ভালো থাকে জীবন। অনেকে সিরিয়ালে আছে, তোকে অনেক সময় দেওয়া হয়ে গেছে। টেক কেয়ার। জি গুরু। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কে বলছেন? আমি মেডিয়াসান রংপুর থেকে বলছি। মেডিয়াসান। Oh my, ওকে, আজকে কেন সব শুরু? মেহেদী হাসান রংপুর থেকে বলছেন। আমরা FM মেথডের একটা টিচিং সেশনে আছি। আমরা ইংলিশ শেখানোর একটা ক্লাস করতেছি। আমি কি আপনার সাথে কথা বলতেছি? না, আপনি ভুল করেছেন, আপনি অন্য জায়গায় ঢুকে গেছেন। আমরা আছি FM মেথড শেখাচ্ছি। জি জি। হ্যাঁ, আমি ড্রাইভারই কল দিচ্ছি, আপনার সাথে কথা বলছি। না, আমরা তো লাভগুরু প্রোগ্রামে নাই। আপনি ঢুকে গেছেন অলরেডি FM মেথডে, ইংরেজি শেখানোর। আচ্ছা, আমরা যে কোশ্চেনটা করেছিলাম যে আমি তোমাকে ভালোবাসি, ইংলিশ কি হবে, FM মেথডে আছেন আপনি। কেটে দিয়েছে। হ্যাঁ? আচ্ছা, আমি কি লাভগুরুতে ট্রান্সফার করে দিব আপনার নাম্বারটা? ওকে জি, আপনি ঠিক জায়গাতেই আছেন। মিথিলা শুনছে আপনার কথা, প্লিজ বলেন। এটা 3বার বলছেন, তারপর বলেন। আমি কম্পিটিশনে আছি, বলেন। আচ্ছা, সিভি বলতেছে আর কি, সেকেন্ড ইয়ার আছে। আমার বন্ধু রেজাল্ট কেমন? এবং এখনো শুনতেছি, এবং আমার বন্ধু এখনো যদি একটু আমার নাম এবং আমার বন্ধুর নাম যদি একটু আপনি বলতেন। কি নাম তোমার? আমার নাম মেডিসান, আর আমার বন্ধুর নাম হচ্ছে তানজিম। কি নাম? তানজিম। তানজিম আছে পাশে? ও হচ্ছে ওর বাইকে শুনতেছে। আমি ওকে তানজিম, তুই কপাল করে আসছিস যে কারণে মেহেদী হাসানের মতো বন্ধু পাইছিস। কারণ আমি হেতেশাম বন্ধুর বেশি পাগল। আমার কাছে মনে হয় যে একটা ছেলে মেয়ের প্রেমকে প্রেম বলে, বাট একটা ছেলের প্রেম যে কত বড় মাহাত্ম্য হতে পারে সেটা কাছ থেকে আমি দেখেছি। সো এই বন্ধুত্ব সারা জীবন টিকে থাকুক।
কারণ এই একটা সম্পর্ক মেহেদি এবং তানজিম, যেটা আমরা পৃথিবীতে নিজেদের প্রয়োজনে নিজে তৈরি করি, এর চাইতে পবিত্র সম্পর্ক আর দুনিয়াতে হতে পারে না। ভালো থাকিস, টেক কেয়ার। অনেক ফোন সিরিয়ালে সবাই আছে এই স্বয়ম্বর কম্পিটিশনে। কে পাবে ফাইনালি মিথিলাকে? কোন মিথিলা? আল্লাহ আমাকে নিলামে দিয়েছে। না না, স্বয়ম্বর হচ্ছে স্বয়ম্বর। মনে হচ্ছে আমি নিলাম। এই তা মিথিলা তো না। না 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 না। এটা আজকে আমাদের মিথিলা। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। এত সময় নিয়েন না হেলথ থেকে, কারণ অনেকে কিউয়ে আছে, লাইনে আছে। জি আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ও ওয়ালাইকুম আসসালাম। জি গুরু, ভালো আছেন? তাও গুরুতে আটকায় আছে। মিথিল এত সুন্দর, ওকে অ্যাপ্রোচ করার একটা সুযোগ পাওয়া গেছে, কিভাবে ওকে কনভিন্স করা যায়? কথা বলো। হ্যাঁ শুনতে পাচ্ছি। গুরু আমি সিলেট থেকে বলতেছি। কোত্থেকে? সিলেট থেকে। কোরিয়া না কুরিয়ার নাকি? আমের তো সিজন না। কই কি বললো? কোরিয়া? আরেকবার। ও কথা হারাই ফেলছে। আচ্ছা, সুশান্ত লিখেছেন আমি বললাম আই লাভ মিথিলা। হ্যালো, কি ফোন দেখছে? আমি কিন্তু নাম্বারও বলি না। মার্জিন লিখেছেন রাতে বৃষ্টি আসলে আমার সবচেয়ে যে বিষয়টা ভাল লাগে সেটা হচ্ছে রাস্তায় খোলা আকাশের নিচে ঘুমানো। আরে বাবারে, প্লিজ Hello? ডোন্ট বি সিরিয়াস টুডে। মেয়েদের মন অনেক বড় হয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি কি লাভগুরুর সাথে কথা বলতেছি? না, আপনি ওই শান্ত ছোট বোনের সাথে কথা বলতেছেন, বলেন। আরে আমি লাভগুরুর কণ্ঠ শুনলেই বুঝতে পারি কার সাথে কথা বলতেছি। কি নাম আপনার? আমার নাম ময়নুল গুরু, আমি সিলেট থেকে বলতেছি। মইনুল, কেমন আছিস বাবজান? আলহামদুলিল্লাহ ভালো আছি। এইখানে হয়তো সময় নষ্ট করিস না। মিথিলাকে অ্যাপ্রোচ করতে চাইলে করতে পারিস, কারণ মিথিলাকে কনভিন্স করতে পারে এমন কেউ আছে কিনা সেটা আমি জানতে চাচ্ছি, এবং মিথিলার চোখ দিয়ে আমি দেখতে চাচ্ছি যে কি ধরনের ছেলেকে সে পছন্দ করে। আসলে গুরু আমি বলি একটা কথা, আমি সেই বাটন ফোনের যুগ থেকে আমাকে নিয়ে পাগল আছে। আরে বেটা, ওই বাটন ফোন মার দে। আচ্ছা, সুশান্ত লিখেছেন আই লাভ মিথিলা। বাহ, থ্যাংক ইউ। আচ্ছা বুঝছি যে বাটন দেখা নাই, আমি অফলাইন থেকে বলতেছি গুরু আপনাকে। আরে মিথিলার গল্প হচ্ছে ওখানে। জীবন সরকারি ওর আসল প্রেমিক। কি লিখেছে? একটু আগে জীবন সরকারের সাথে কথা হইলো যে সেই জীবন বল। সরকারের কথা বলছে। ওইটাই হচ্ছে তোমার আসল প্রেমিক অ্যাকর্ডিং টু পিপল। মিথিলাকে আমি প্রপোজ করলে আমার গার্লফ্রেন্ড মাইন্ড করবে গুরু? এইটা হচ্ছে উই আসল। গট আ রিয়েল লাভার। একেবারে ভালো থাকিস, take care. আসল প্রেমিক। কখনো সিলেটে আসলে যেন দেখা হয়। গুরু একটা কথা বলতে চাই। বল জান। হ্যাঁ, আমি ওই যে লিমা শুনতেছি আপনার গল্প। লিমাকে আমি খুব ভালোবাসি গুরু, বুঝছেন? লিমা, আমার এই পাগল পাগল ছোট ভাইটারে দেখে রাখো, ভালোবাসো। গুরু কয়দিন থেকে আমার সাথে কথা বলে না গুরু। না, এটা করো না, কারণ পৃথিবীতে ভালোবাসা, এশক, প্রেমের চাইতে ইম্পর্টেন্ট কিছু নাই। না, একটাই কারণ গুরু, আমি অনেকদিন ধরে আর কি মানে কোনো জবে নাই, বেকার আছি। টেক কেয়ার, এটা ই কর না। ছেলের হচ্ছে বাঘের জাত, চেষ্টা কর, পরিশ্রম কর, 24 ঘন্টা পার করে দে, নেশা কর। এবং নেশা মানে পরিশ্রমের নেশা, যাতে করে তুই তাকে স্যাটিসফাই করতে পারিস। ইউর রেসপন্সিবিলিটি ম্যান। কয়দিনের মধ্যে পারবি বল চাকরি? তো গুরু আমি অনেক কয়দিনের মধ্যে চাকরি নিবি সেটা কর। বলেন। চাকরি কয়দিনের মধ্যে নিবি সেটা কর, তুই যদি পুরুষ হয়ে থাকিস। জি, আমি চেষ্টা করতেছি গুরু। চেষ্টার মায়ের বাপ, পুরুষ হয়ে থাকলে কথা দে আমাকে, কয়দিনের মধ্যে চাকরি নিবি? এই 10-15 দিনের মধ্যে নিব ইনশাআল্লাহ। 15 দিন না, 10 দিন সময় দিলাম। ঠিক আছে গুরু। এর মধ্যে চাকরি ম্যানেজ করে তুই তোর ভালোবাসা মানুষকে নিয়ে ভালো থাক, সে প্রত্যাশায় থাকলাম। নেক্সট ফোন কল। আই লাভ ইউ মিথিলা। শারফুল আলম। ওয়ালাইকুম আসসালাম। র্যান্ডম কল। এখন বলতেছেন না? হ্যাঁ বলতেছি। মারবি আমি নাকি? রংপুর থেকে বলছিলাম। হ্যাঁ, রকিবুল ইসলাম। গোটা রংপুর। সব জাপায় রংপুর বাসী হ্যাঁ। জাপায় পড়ছে। কি নাম? রকিবুল ইসলাম। হ্যাঁ রাকিব। হ্যাঁ, গুরু আমি একটা মেয়েকে আসলে ভালোবাসি, কিন্তু বলতে পারি না। আজকে মিথিলাতে বলে প্র্যাকটিস করেন। আমি তোর হয়ে বলে দিব, তাই তো? অনেকদিন মেসেজ করছিলাম আপনাকে। আচ্ছা আমি তোর হয়ে বলে দিচ্ছি।
এই রেকিবকে তার ভালোবাসা মানুষ যেন সেক্ষেত্রেই ভালোবাসে, সত্যিকারের ভালোবাসার যোগ্য যদি সে হয়ে থাকে। তো তুই চেষ্টা কর কোনোভাবে যেন তার যোগ্যতার বাইরে না যাস। গুরু আমি একটা টেক্সট আমার পেয়েছি। জন্য আমি একটু পারভেজ- ফোন রাখতেছি, এদের দিয়ে হবে না, গুরু নিয়ে ব্যস্ত আছে। পারভেজ মোশাররফ আমাদেরকে লিখেছেন যে গুরু আপনি গুরুকেও পটায় ফেললেন, আপনি সার্থক আপু, আপনি সার্থক। মেয়েদের সাথে কম্পিটিশন কেমন হবে? ওই গুরু করতেছে। আমি তো চাইছিলাম যে মিথিলাকে যে ওরা অ্যাপ্রোচ করবে, স্বয়ম্বর মানে কি সবাই সবার মতো চেষ্টা করবে, ফাইনালি Absolutely. মিথিলা একজনকে বলবে যে না, এই ধরনের মানুষকে আমরা পছন্দ করি। অ্যাবসলিউটলি, সেটাই গুরু শুনছি। ও মাই গড, র্যান্ডম কল আসছে। আচ্ছা, আমরা আপু রংপুর মাইকিং করা হচ্ছে এই আপুর নামে। আসলে এরা করে দিচ্ছে, বিক্রি করে দিচ্ছে রংপুর রংপুর। থেকে আসছে। আচ্ছা, ওই রংপুর নাম নিছি না, এই যে রংপুর এখন মাইকিং হয়ে যাবে। গুরু আপু কেমন আছেন? আমি চিটাগং থেকে আছি। ভালোবাসা অবিরাম, শান্ত, পিওর, সো সুইট। থ্যাংক ইউ সো মাচ এঞ্জেল নয়ন। রংপুরে আজকে সারা রাত মাইকিং চলবে। মিলন শরীফ আছেন। হ্যাঁ, সুশান্ত লিখেছেন আমি কি মিথিলার বন্ধু হতে পারি? সিলেট থেকে বলছি, রংপুর থেকে নয়। আচ্ছা, পারভেজ লিখেছেন অবশ্যই গুরুকেও পটায় ফেলেন। গুরু, এটা কি সত্যি? True, আপনি পটে গেছেন? true, সত্যি আপনি পটে গেছেন? true. হাই মিথিলা, I have no regret. এখন কিন্তু ইউ হ্যাভ সো মেনি অপশনস, লাইক ইউ ক্যান চুজ। না, আমি তো কম্পিটিশনে হলো না, ওরা তো গুরু করতেছে। আমি তো ভাবলাম যে ওরা কম্পিট করুক, ফাইট করুক, তুই দু একজন রেডি কর। ফাইট তো কেউ করতেছে না। জীবন সরকার 50% গেছিল ফাইটে। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। আর একটু লাউডলি বলতে হবে। স্পিকার দিলে তো হবে। স্পিকার দেয়ার তো দাদা সুযোগ দিতে হবে। পিপল ইজ কলিং লাইক। ওকে, আমরা যাচ্ছি তাহলে কোথায়? দে হ্যাঁ। ফোন দে। আজকে কি সব লিসেনার শুধু রংপুর থেকে হচ্ছে? হ্যাঁ, অ্যাবসলিউটলি। হ্যালো হ্যালো, হ্যাঁ, ভালো আছেন? জি আমরা ভালো আছি। আজকে গুরুকে নিয়ে কথা হবে না, আজকে আমাদের স্পেশাল গেস্ট মিথিলাকে নিয়ে কথা হচ্ছে। আপনি কি মিথিলাকে ভালোবাসেন? ইয়েস, নো, ভেরি গুড বলেন। না, আমার ভালোবাসার মানুষ আছে, তাকে বিয়ে করেছি। তাহলে বলতেছেন কেন আজকে? লক্ষ্মী মানুষ। কি নাম ওর? ভালোবাসার মানুষকে নিয়ে রংপুর শহর পুরাটাই ঘোরা শেষ হয়ে গেছে ইনশাল্লাহ। ওরে বাবা রে বাবা, নাম কি আপনার? মোহাম্মদ ফিরোজ কবির। মোহাম্মদ ফিরোজ কবির। দেখছেন আজকালকার যে লয়াল লোকজন পাওয়া যায়, দেখেন। হ্যাঁ ফিরোজ, ভালো আছিস বাপ? চিকলির বিল। চিকলির বিল বাপ, ওই যে লম্বা মাঠ আর পাশে যে লেকের মতো ওইটা, ক্যান্টনমেন্টের অপোজিটে। সবখানে ঘুরে। বাবজান একদিন নিয়ে গেলে ঘুরায় নিয়ে আসি। আপু যেন সবসময় ভালো থাকে, যেন একজন ভালো জীবন সঙ্গী পাই, এটাই। না, অনেক ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ। আমার জন্য দোয়া করবেন সব সময়। ফিরোজ কবির, ভালো থাকিস বাবজান, আর আমাদেরকে গেলে চিকনি বিল ঘুরায় নিয়ে আসিস। গুরু, আমি এই টেক্সটটা নিজে পড়তে পারবো না, এটা আপনি পড়েন। এটা নিজেরটা নিজে পড়া যায় না। আমি পড়ছি, আমি ওটা পড়ছি। নিজেটা নিজে কেমনে পড়ি? এটা একটা প্রেস্টিজিয়াস ব্যাপার না। না, এটা থাউজেন্ডস অফ টেক্সট তোকে ঘিরে আসে। না, এটা আপনি পড়েন, এটা থাউজেন্ড অফ টেক্সট বললে তো হবে না, এটা পড়তে লাগবে। সবাই বলছে যে হাজার মানুষের ক্র্যাশ মিথিলাকে ঘিরে, বাট আমার ক্র্যাশ শুধুই শান্তকে ঘিরে। শান্ত, এটা কিন্তু তুই কি আজকে প্রথম দেখলি? তুমি অনেক তুই সুন্দর। নিজেকে না, তুই অসুন্দর, তুই ফালতু, কিন্তু মানুষ কিভাবে ক্রেজিলি তোকে রেসপন্স করে এটা কি দেখিস না টেক্সট নাকি? হ্যাঁ। না, এটা তো মানুষকে ম্যানেজ করার জন্য তো যে একটা আরজেইং একটা না, personality আছে, সেখান থেকে বলছি। ঠিক আছে, বাট আমি চাই সবসময় মানে আজকের যে লাইমলাইটটা আসলে আজকে মিথিলাকে ঘিরে আছে এটাই থাকুক, বাট না, সেটা তো তোর বিনয়। আউট অফ নোওয়্যার আমি একটা টেক্সট পেলাম এন্ড আই ফেল্ট হ্যাপি। বিনয়, বাট প্রতি প্রোগ্রামে মানুষ যে কি পরিমাণ ক্রেজিলি তোকে কমিউনিকেট করে ওইভাবে থ্যাংক ইউ জানিস? গাইস, ইউ আর সাচ আ লাভ। আজকে জানলি? না, দেখিস কিনা আমি সেটা জানতে চাই। না, আমি তো প্রতিশোধে আপনাকে নিয়ে কত কথা বলি, আপনি তো বলেনই না আমাকে নিয়ে কোনো কথা, আর আমি কি বলবো? আমি না বলি, বাট টেক্সট তো আমি আজ করে। বলে দিচ্ছি, তুমি অনেক সুন্দর, তোমার হাসিটা অনেক সুন্দর, এবং সৌন্দর্যের প্রশংসা আমি সব সময় করি। মেয়ে হয়ে যে মেয়ের প্রশংসা করা যাবে না, জিনিসটা এমন না। টেক্সটে এরকম সবাই তো ক্রেজিলি Thank তোকে you. কমিউনিকেট করার চেষ্টা করে। থ্যাংক ইউ গাইস। শান্ত আপুর বাংলা হাসি অসাধারণ আসলে। কি বাংলাদেশি? বাংলা হাসি কি দাঁত বের করে চোখ পিট করে যে হাসি দেয় ওইটা নাকি ভাই? আচ্ছা, সিলেট থেকে আছে, অনেকেই লিখেছেন যে গুরু আমার কমেন্ট কি পড়াবে না। আচ্ছা গুরু, সত্যি করে বলেন আপনিও কি প্রেমে পড়ছেন মিথিলাপুর? কয়বার বলবো? এবার দুইবার জিজ্ঞেস করছি, থার্ড টাইম। ইয়েস ইট ইজ, হ্যাঁ, এবার একটু চোখে চোখ রেখে ইয়েস ইট ইজ। লা 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 এবং লা 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 এবং এবং আমার সত্যি মনে হয় যে একটা মিনিট।
এটা হয় না না, হয় না যে কিছু মানুষ কিছু জিনিস অন্যভাবে চিন্তা করে এবং এরকমও চিন্তা করে, এরকম ভাববার চেষ্টা করে জীবন বা মুহূর্ত বা ভালোবাসা এক জায়গাতে স্থির হয়ে যায় এবং এমন কোন স্বপ্নের জায়গাতে ছুটতে থাকে তারা পরস্পরের কাছে থেকে মানুষগুলোকে নিয়ে। আমি জানি না যেটাকে কি নাম দিবে তুমি, প্রেম, ভালোবাসা নাকি মহব্বত, বাট একটা তো কানেক্টিভিটি আছে। না হলে কোন রকমের পলক ফেলা ছাড়াই কারো চক্কর থেকে এভাবে স্থিরভাবে তাকিয়ে থাকা যায় না। আমি যেমন তাকাচ্ছি যে আমার সাথে বয়সে এত ছোট একটা মেয়ের দিকে আমি কোন লজ্জাতে তাকাবো, তারপর তাকাতে পারতেছি। আর তুমি তাকাচ্ছ যে আমার সাথে বয়সে এত বড়, এই গুরু এই সে শুনেছি, এই স্টারডাম সবকিছুকে পেছনে ফেলে তুমি তাকাচ্ছ। এটাই হচ্ছে আমাদের দুজনের কাছাকাছি আছে সবথেকে চমৎকার কেমিস্ট্রি। তাই আমি সত্যি এটা ফিল করি এবং আমার কাছে মনে হয় যে আজকে সত্যি ভাসতে থাকি জীবনের এক জায়গা থেকে অন্য একটা জায়গায় ছুটতে থাকি। এটার কোনো নাম দেওয়ার দরকার নাই, মানে ইট শুডন্ট বি যে প্রেম, ভালোবাসা, মহব্বত। সব সম্পর্কে নাম হয় না। এক্স্যাক্টলি ইট ইজ। এবং আমার কাছে সত্যি মনে হয় যে চলো তুমি আর আমি সত্যি ভাসতে থাকি, যা হবার হবে হোক। পরোয়া করি না। চলো দুজনে মিলে বিদায় থামি, চলো দুজনে মিলে দারুণ এক অদ্ভুত সুন্দর পৃথিবীতে নামি। বাংলাদেশের সবচেয়ে লংগেস্ট সি বিচ, সাইমন বিচের ওই ব্যালকনি দাঁড়িয়ে আমি বারবার চুলে দিকে তাকাচ্ছিলাম এবং এই চুল যখন তোমার খোলা চুলে থাকুন অদ্ভুত ভাবে উড়িয়ে নিয়ে যায় এই চুল, চমৎকার ঘ্রাণ এসে আমাকে পাগল করে দেয়, অদ্ভুত সুন্দর মাদকতা এই ঘ্রাণে। তখন সত্যি কাবু করতে মন চায় যে চলো সত্যি অদ্ভুত এক পথে নামি। তুমি জানো কিনা জানো না, প্রতিদিন এই প্রকৃতি, এই কক্সবাজার, এই মুহূর্ত, এই মহব্বত, এই টান, এই ভালোবাসা প্রতিদিন নিত্য নতুন রূপে সাজে। আমি অনেক যত্ন করে তোমাকে ভালোবাসি, অনেক যত্ন করে অনেক মহব্বত নিয়ে তোমার দিকে তাকিয়ে থাকি, কারণ খুব ভালো করে জানি যে ব্রোকেন ফ্যামিলির একজন মেম্বার হওয়ার কারণে যে পরিমাণ স্নেহ, যে পরিমাণ মায়া, যে পরিমাণ টান, যে পরিমাণ সিকিউরিটি, যে পরিমাণ মহব্বত পাওয়ার কথা ছিল প্রকৃতি তোমার স্রষ্টা তোমার কখনো সেটা দেয় না, যার জন্য তুমি কোনোভাবেই দায় না। ইউ রিয়েলি ডাজন্ট ডিজার্ভ। সেজন্য আমার কাছে মনে হয় যে সমস্ত রকমের ভালোবাসা আমি তোমাকে ভরিয়ে নিয়ে যাই, তোমাকে ভাসতে থাকি, ভাসাতে থাকি। পৃথিবীর সমস্ত ভালোবাসা, সমস্ত মহব্বত তোমার কপালে, তোমার পায়ের মতো লুকিয়ে দিই। এবং আসলে আমি ঊর্ধ্বশ্বাসে ছুটতে থাকি তোমাকে একটা স্বপ্নের ঘর দেবো, যার ব্যালকনিতে বসে তোমার বাড়িয়ে দেওয়া চায়ের কাপে দেবো আমি তৃপ্তির চুমুক। তুমি জানো কিনা জানি না, তোমাকে যতটুকু আমি ভালোবাসি তার চেয়ে অনেক বেশি শ্রদ্ধা করি যে তুমি ভেঙে যাওনি, তুমি ধ্বংস হয়ে যাওনি। একজন ব্রোকেন ফ্যামিলি মেম্বার হওয়ার পরও নিজেকে বারবার উঠে দাঁড় করিয়েছো, নিজের সাথে বারবার কথা বলেছো আর নিজেকে শুধরে নেওয়ার চেষ্টা করেছো, কিন্তু নিজেকে হারতে দাওনি। যাও, আই লাভ ইউ। এই ভালোবাসাটা বরাবরই আপনার জন্য থাকবে, এই সম্মানটাও থাকবে একই রকম ভাবে। সম্পর্কের নাম না হয় না দিলাম, সম্পর্ক থেকে যাবে। Yes, it is. And, একটু আগে মানে আর নো মানে ওটা কি ছিল, বাট এই যে দেখেন এত এত মানে হাসি খুশি একটা মেয়ে অকপটে বলে ফেলা যে আমি কখনো খালি থাকিনি, আমার অনেক বয়ফ্রেন্ড ছিল, বাট সেই মেয়েটাও আসলে হাসতে হাসতে চোখে পানি এসেছে, সে চোখে পানি মুছেছে, সে আবার হাসছে। তো এই ধরনের মানুষগুলো না অদ্ভুত রকমের মেন্টালি আসলে স্ট্রং হয়। এই ধরনের মানুষগুলো নিজেকে উঠে দাঁড়াবার এবং দাঁড় করানোর এক যে চেষ্টাটা, যে প্রচেষ্টাটা ননস্টপ করে। এই জন্য আসলে মিথিলার সাথে যখন আমি অফ এয়ারে কথা বলছিলাম, আমার একটা রেসপেক্ট বলেন, একটা ভালো লাগা বলেন অটোমেটিক্যালি চলে এসছে মিথিলার উপরে। মিথিলা মেয়েটা প্রচন্ড স্ট্রেট ফরওয়ার্ড, আমি শুরু থেকে এই পর্যন্ত থেকে অসম্ভব পছন্দ করেছি। বাকিটা তো আজকের এই আয়োজনের রিফ্লেকশন আপনারা দিতে দিন। আমি মাইক্রোফোন হ্যান্ড ওভার করছি ওর কাছে। অনুষ্ঠান শেষ করবো, যদি শেষ মুহূর্তে কিছু বলার থাকে। শেষ মুহূর্তে আসলে আমার তেমন কিছু বলার নেই। আমার বাবা মারা গিয়েছে সেপ্টেম্বরের 8 তারিখে। সবাইকে বলবো আমার বাবার বিদেহী আত্মার জন্য দোয়া করবেন। সবাই আমার বাবার জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। এক্স্যাক্টলি মাসখানেক হয়নি বা আল্লাহ তাকে জান্নাত নসিব করুক। চেষ্টা করি সবসময় ভালো থাকার, জীবনে ভালো কিছু করার। ইনশাল্লাহ আমি একদিন সাকসেস হব এবং ভালোবাসার মানুষটা ছিল যেমন ছিল তেমন থাকবে।
এখন একজন জীবনে আছে, সে আমাকে অনেক বোঝে এবং থাকে না একটা কমফোর্ট জোনের ব্যাপার থাকে, আমি তার কাছে আসলে সব কষ্ট বলতে পারি। এবং মাঝে মাঝে হচ্ছে একটা গ্যাপের কারণে হয়ে যেন কথা হচ্ছে না বা একটু সময় দেরি হচ্ছে, বা তখন আমি আসলে ফিল করি যে আমি কি আসলে এত একা, যে আমি খারাপ লাগলে আমি যে কান্না করবো, আমার কান্নাটাও ভিতর থেকে আসে না। একটা কথা বলবো, কথা বলার মতো মানুষ খুঁজে পাই না। আমি অনলাইন দেখতে থাকি যে কে কে অ্যাক্টিভ আছে, লক্ষ মানুষের সামনে লক্ষ 5 মানুষ সেকেন্ডে active। কেঁদে দিলি তুই। এই কান্না, এটা তো খুশির কান্না। আমাকে আপনি এত ভালোবাসা দিয়েছেন, আমি এটা খুশিতে কেঁদে ফেলছি। আমি আসলেই ব্লেসড আজকে এখানে আসতে পেরে, সবার সাথে গল্প করতে পেরে, আপনাদের সাথে পরিচয় হয়ে আমার অনেক ভালো লাগলো। সবাই আমার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ। এবং মিথিলাকে অবশ্যই মনে রাখবেন। রংপুরবাসীরা তো স্পেশালি রাখবে। Of course, আমরা মিথিলাকে মনে রাখি। At the same time, মিথিলা তোকে রিকোয়েস্ট করে রাখি, সেটি হচ্ছে যে আমি যে ভালোবাসার গল্প শুনেছি স্পেশালি তোমার পার্টনারের কাছ থেকে, যাকে তুমি অসম্ভব ভালোবাসো, তার সাথে কাউকে কম্পেয়ার করতে পছন্দ করো না, কম্পেয়ার করতে কখনোই পারো না। বাট আমি জানি না যে এই কথা বলার পরে, আমি যেহেতু তোমার একজন মানে স্ট্রং একটা কন্টেন্ডার, সো আমাকে তুমি রিজেক্ট করবে না কি করবে আমি জানি না। তারপর আই ডোন্ট মাইন্ড, তারপর আমি বলবো এই কথা। সেটা হচ্ছে যে এমনভাবে কারো হাত ধরতে নেয় যে মিনিমাম অজুহাত বা ছুতোয় তার হাত ছেড়ে দিতে হয়। সো ওইটাকেই ভালোবাসা বলে, যে যে কোনো রকমের সিচুয়েশনের সাথে কম্প্রোমাইজ করে যে কোনো পরিস্থিতিতে পুরুষ মানেই তো হচ্ছে সূর্যে বীর্যে বাঘের মতো, যে গোটা দুনিয়াকে এক হাত দিয়ে সামলে নেবে, গোটা বুক দিয়ে সামলে নেবে, কিন্তু ভালোবাসার মানুষের পাশাপাশি হাঁটবে। কিন্তু আমি কখনো না এভাবে ভাবিনি। আমার ভালোবাসাটা আমার দিক থেকে থাকুক, সে ভালোবাসলো কিনা থাকো তুমি তোমার, আমি আছি, বাট আমি চাই না, আমি আছি এবং থাকবো, আমি থাকবো। আমি চাই না, যেহেতু আমরা যারা তোমাকে, আমি আমার পৌরুষিক ওই দৃষ্টি নিয়ে যখন তোমাকে দেখছি, তোমাকে চাইলে আমাদের মধ্যে একটা বাজে প্রবণতা আছে, আমরা অনেক বেশি পজিটিভ। আমরা কোনোভাবেই তোমার মুখের মধ্যে, তোমার মনের মধ্যে কারো ছায়া দেখতে পছন্দ করব না। সেই কারণে আমরা চাই না যে কারো ছায়া থাকুক সারা জীবন, কারণ আমরা আমাদের মধ্যে কেউ একজন আসবে, সে থেকে যাবে, যেই আসুক সে থেকে জীবন যাবে। সরকার অথবা এতেশাম হোক, কোনো আদলে কেউ একজন আসবে এবং তোমাকে পরিপূর্ণভাবে পেতে পছন্দ করবে। এবং আমাকে যে পরিপূর্ণভাবে পাবে তাকেও আমি বলে দিচ্ছি, যদি সে কখনো শোনে জিনিসটা, সে আমার ভালোবাসা মানুষ আমার জীবনে, যে মানে যেই স্থানে তাকে আমি বসিয়েছি, সে সারা জীবন একই জায়গাতে থাকবে আমার জীবনে। এরপরে যেই আসুক না কেন, কখনো আমি তাকে সেই জায়গায় দিতে পারবো না। আর সিরিয়াস মিউজিক বন্ধ কর। কখনো। আর ইউ সিরিয়াস নাকি? তো লাইভে নাই, লাইভটা বন্ধ করেছিস তাই তো? হ্যাঁ। আচ্ছা, তাহলে তো সব বলা যায়। আর ইউ সিরিয়াস যে Seriously? এটা প্রতিস্থাপন হবে না? একদম 100%। আর যদি প্রতিস্থাপন করিয়ে কেউ দেখাতে পারে? অসম্ভব। আর ইউ সিরিয়াস? আই এম সিরিয়াস। অন্য কোনো ব্যাপারে না, আমি সব সময় কনফিউজ থাকি, বাট এই একটা ব্যাপারে আমি অলওয়েজ 100% সিরিয়াস। আমার তো লাইভে নাই। না, আর ইউ সিরিয়াস যে তোমার I ভালোবাসা am. প্রতিস্থাপিত হবে না, বা অন্য কেউ এসে প্রতিস্থাপন করতে পারবে না? নো, নেভার। যদি পারে? যদি পারে আমি তার পা ধোয়া পানি খাবো। সিরিয়াসলি, সিরিয়াসলি। তার জায়গাটা তারই থাকবে, কখনোই এটা বদলানো সম্ভব না। চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। ওকে, ঠিক আছে, accepted। আজকে বিদায় পা নিচ্ছি। ধোয়া পানি খাওয়ার কথা বলার সাথে সাথে আপনি নিজের পায়ের দিকে কেন তাকালেন? মানে ইকুয়েশনটা ঠিক মিলাতে পারলাম না। আমরা তো লাইভে ছিলাম না, সেটা ডিফারেন্ট ইস্যু, কিন্তু মানে আপনি নিজের পায়ের দিকে কেন তাকালেন? বাট চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড, কারণ পুরো চ্যালেঞ্জটা চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড এই কারণে যে লাইভে তো নাই। না, ওকে, সো কথা বলার, থাম, তুই মিথ্যা বলতে পারিস, আমার বন্ধুরা মিথ্যা বলে। আচ্ছা আমরা তো লাইভে নাই, তাই না? এটা কমেন্ট করে জানান। আমরা তো লাইভে নাই। আমি আহাদ বলছি উত্তরা থেকে। হ্যাঁ, আহাদ, আমার তোমাকে মনে আছে? ও ইউনিভার্সিটি ফ্রেন্ড, এটা আচ্ছা, আচ্ছা। ইউনিভার্সিটি ফ্রেন্ড। সো ক্লোজ ফ্রেন্ড, রাইট? হ্যাঁ, সো দেখা যাক তার মনের মধ্যে প্রতিস্থাপন হয় কিনা। আর এটা আমি তো মন থেকে চাই যে এমন মানুষ সত্যি ভালো থাকুক আর জীবনটাকে অনেক বড় করে বাঁচুক। এবং আমি আমার কথাবার্তাগুলো অ্যাকচুয়ালি যখন ওর সাথে কক্সবাজারে ভ্রমণ করতেছিলাম ভার্চুয়াল ওয়ার্ল্ডে, আমি যা বলার বলে দিয়েছি। That was intense. কেন তার প্রতি এত, আমি সিম্পাথাইজ শব্দটা যায় না, কেন তার প্রতি আমার এত মহব্বত কাজ করতেছে, টান কাজ করতেছে,
ভালোবাসা কাটতেছে। বাহ্যিক অ্যাপিয়ারেন্স তো বটেই, আর একটা হচ্ছে যে এই সমাজ এখনো রেডি না এরকম, এই সমাজ কিন্তু এই ট্যাবু এখনো ভাঙতে পারেনি যে এত স্পষ্টবাদী কেন একটা মেয়ে হবে। রাইট হ্যাঁ, সো এই সমাজ কিন্তু এখন রেডি না যে এই জেনারেশনের এই স্পষ্টবাদিতাকে একসেপ্ট করার জন্য। সমাজ এখনো চায় যে হ্যাঁ যা 2 নম্বরই করবে বাট ভিতরে কি যেন বলছিলি, না মানে ভিতরে টেম্পু চালাবে কিন্তু বাইরে দেখাবে যে সে একদম রিক্সাতে বসে আছে, নিট অ্যান্ড ক্লিন। কিন্তু এই যে ভিতর বাহির একই রকম, এই যে এরকম ট্রান্সপারেন্ট পার্সোনালিটি, এই যে এরকম গার্ডস যে কোনো কথা বলে দেওয়ার মতো, এটার জন্য আমাদের সমাজ কিন্তু এখনো রেডিনেসটা নাই। সো এই ট্যাবুটা ভাঙতেছে এই ধরনের জেনারেশনের মানুষজন। এট দ্য সেম টাইম আরেকটা কথাও আমি বলার চেষ্টা করেছি, সেটা হচ্ছে যে ওর যে সিচুয়েশন সেটা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছি। যখন আমি তার সাথে ট্রাভেল করতেছিলাম, তার সাথে কথা বলতে গিয়ে, তখন আমি আমার ভেতরের ফিলগুলোকে অ্যাপ্রোচ করার চেষ্টা করেছি। অনুষ্ঠান শেষ করছি, আর কিছু কি যোগ করতে চাও মিথিলা? আর কিছু যোগ করতে আসলে চাই না, শেষ অবধি একটা মানুষের নামে কিছু কথা বলতে চাই। Please. কিছু কথা বলে একটা কথাই বলবো আর কি। আমি তার কমেন্টটা আসলে এখানে আপুকেও দেখালাম, আমি তার কমেন্টটা পাচ্ছি না। খুঁজে পাইনি। কমেন্ট মনে আছে তো? না, কমেন্টটা খুঁজে পাচ্ছি না কোনোভাবে। আমি সার্চ করেছি, আপু দেখেছে, পাইনি। বাট আমি তাকে সবসময় মনে করি। ইমন, আমি তোমাকে সবসময় মনে করি। আমি তোমার কমেন্ট দেখতে পারিনি, কিন্তু তুমি এটা ভেবো না কমেন্ট দেখতে পারিনি জন্য আমি তোমাকে মনে ভুলে যাব বা কিছু। তোমাকে আমার সবসময় মনে থাকে, আমি তোমাকে অনেক পছন্দ করি। আমি তোমাকে তখন বলেছি, মনে রেখো এটা। আমি লাইভেই বলে দিলাম যে আমি ওর ওই অনেক সেই তো। পছন্দ করি। এই যে ইমন ইমতিয়াজ, মানে- না 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 না, নট ইমন ইমতিয়াজ। আচ্ছা আরেকজন ইমন সে আসলে- সে শুনছে, কিন্তু আমি তার আর বাকি কিছু বলবো না। আচ্ছা, সে আচ্ছা। শুনছে। তার ভিতরে যে মানুষটা আছে সেটা হ্যাঁ। এটা নাকি এটা? ওইটাই মানে ওইটা এটা একটা স্ট্রং কন্টেস্টেন্ট। ওকে, আপনি অনেক পিছনে, ওয়েটিং লিস্টেরও পরে। না 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 না, না আপগ্রেড করে ফেলছি, আপগ্রেড করে দিছি। You're being so cute today. I mean, how? আমি প্যাচ খেয়ে গেছি আমার সাথে। তার সাথে কিন্তু আমার ওইরকম গুলিস্তানে- প্রেম বিয়ে টাইপ এইসব কিছু না। But আমি I পার্সোনালি am সেই really মানুষটাকে deadly পছন্দ confused করি। today. আমি কি গুলিস্তানের মাজারের উপরে না 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 না। ইউসুফি চত্বরে আচ্ছা, let me be clear. Clear. আমি বলি তার সাথে নাকি আসলে আমার দিয়াবাড়িতে যে কাশফুল দেখতে গেছি? না না, তার সাথে আমার ওই ধরনের কোনো না না, আমি সম্পর্ক তার নেই। কথা না, আমার কথা শুনতে আমি চাচ্ছি। পার্সোনালি সেই মানুষটাকে অনেক পছন্দ করি। আমি আচ্ছা, বলতেছি আমি আমার এ- জায়গা। এটাই কনফেস করলাম আর কি সবার সামনে। জাস্ট এই তো আমি আমি আপনাকে অনেক পছন্দ করে ফেলছি। লা 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 লা। বিদায় নিচ্ছি আজ। যে কোনো ফরম্যাটে এই মানুষগুলো ভালো থাকুক, কারণ আমি প্রায়শই প্রোগ্রামে এই কথাগুলো বলতে পছন্দ করি যে কাব্য না করি। বিদায় নিচ্ছি আজ, ভালো লাগতেছে। এবং ওর ট্রান্সপারেন্সি আমাকেও কিন্তু দারুণ, মানে অনেক অসম্ভব রকমের ছেলে মানুষ বানিয়ে দিয়েছে। আমি 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 হ্যাপি উইথ হার গ্রেসফুল প্রেজেন্স। থ্যাংক ইউ। Thank you. সবার জন্য অনেক অনেক শুভকামনা। প্রত্যেকটি প্রাণ ভরে উঠুক ভালোলাগা নিয়ে, আর প্রত্যেকটি হৃদয় শাসিত হোক শুধুই ভালোবাসা দিয়ে। বিদায় নিচ্ছি আজ। ডিয়ার লিসনার্স, আমরা পুরোটা সময় আসলে ছিলাম আমাদের আয়োজনের একদম শেষের দিকে। গুরু আমাদের সাথে ছিলেন এবং গুরু তো বললেনই গুরুর কথা, এবং সমস্ত জায়গা থেকে আমি শুধু একটা কথা বলতে চাই অ্যাবাউট টুডেজ গেস্ট, যে আমরা সবসময় বলি না যে আমার সাথে আসলে তার সাথে সম্পর্কটা হলো না, আমাদের সম্পর্ক আগায়নি, সে আমার সাথে বিট্রে করেছে অথবা আমি তার সাথে বিট্রে করেছি। একটা হেটফুল একটা রিলেশনশিপ থাকে, প্রচন্ড জঘন্য নোংরামি, একজন অন্যজনের কথা শুনতে পারি না, অন্য একজন আমার কথা শুনতে পারে না, মানে একটা মানে হয় না যে একটা মানে বিষাদপূর্ণ একটা সম্পর্ক থাকে। বাট সম্পর্ক এরকমও হয় আসলে যেখানটাতে পারস্পরিক যে সম্মানটা আছে সেটা বজায় রাখা যায়, এবং সেই ভালো লাগাটা, সেই রেসপেক্টটা একটা রিলেশনশিপের প্রতি থাকে, যে ব্যাপারটা আজকে মিথিলার কাছ থেকে শেখার আছে। আর আমি যেটা বিলিভ করি, এবং ইনফ্যাক্ট আমরা অফেয়ারও এটা শুনেছিলাম অনেক বেশি, আমাদের এটা নিয়ে কথা হয়েছিল, যে আমরা আসলে বলি না যে এরকম হয় যে ধরেন কি বলে, একটা সময় তো আমি মানুষটাকে ভালোবাসতাম এবং অসম্ভব রকম ভালোবেসেছি একটা সময় আমি মানুষটাকে, সেই মানুষটাকে কিভাবে আসলে আমি এখন ঘৃণা করব, সেই মানুষটার ব্যাপারে কিভাবে আমি আসলে কোনো নোংরামি ছড়াবো, কোনো মিথ্যা অপবাদ দেব, কিংবা
কিভাবে তাকে সোশ্যালি হ্যারাস করবো, এই কাজটা তো আমি করতে পারি না, বিকজ একটা সময় এই মানুষটাকে আমি আমার সর্বোচ্চ ভালোবাসাটুকু দিয়েছি, সর্বস্ব দিয়ে ভালোবেসেছি। তো ভালোবাসা যেগুলো পবিত্র ভালোবাসা, যে ভালোবাসা আসলে সুন্দর হয়, সেই ভালোবাসা একতরফা কষ্ট পেয়ে গেলেও আসলে দিন শেষে না ওই পবিত্রতাটুকু বা ওই ভালোবাসাটুকু, ওই সম্মানটুকু কখনো নষ্ট হয় না। আর বাকি থাকলো যে মিথিলার একা একা সার্ভাইভ করা, মিথিলার একা একা কষ্ট পাওয়া, জীবনে বেঁচে থাকা, ভালোবাসার সন্ধানে বারবার ছুটে যাওয়া, যেটা আমরা বলি বারংবার। আপনি দেখবেন যে প্রায়শই যারা আসলে খুব ভেতরে ভেতরে খুব লোনলি হয় না, সেই মানুষগুলো আসলে চায় যে তার কাছাকাছি এমন কেউ থাকুক যার কাছে মন খুলে কথা বলা যাবে, অ্যাটলিস্ট যার কাছে কান্না করা যাবে, যার কাছে হয় না যে মনের কষ্টগুলো বলবেন, আপনি একটু কাঁদবেন, এরকম একজন মানুষ থাকুক যে আসলে আমার কান্না শুনবে। এরকম একজন মানুষ থাকুক রাত বিরাতে যাকে ফোন দিয়ে বলা যাবে, জানো আমার না দম বন্ধ হয়ে আসছে, যেন আমার না কিছু বলতে ইচ্ছে করছে না। মানে এই যে আপনি চুপ করে আছেন, ওই প্রান্তের মানুষটা চুপ হয়ে আছে, আপনি চুপ হয়ে আছেন, এই যে একটা নীরবতা, এই নীরবতাটুকুর জন্য না একজন মানুষের দরকার হয় মাঝে মাঝে। আমার মনে হয় আমাদের আজকের এই অতিথি, আজকের যে গেস্ট মিথিলা, তিনি হয়তো বারংবার এই মানুষটাকে খুঁজতে চেয়েছেন, কিন্তু ওই যে জীবনে একটা সময় ভালোবাসার আচর যে কেটে গেছে, তাকে তো আসলে আর ভোলা যায়নি, তাই না? অনেক নদী, মানে আসলে অনেক নদীতে অনেক নৌকা ভেড়ে, কিন্তু ওই যে মাঝির সাথে পরিচয়টা হয়, প্রেমটা হয়ে যায়, সে আসলে থেকে যায় শেষ পর্যন্ত। মিথিলার ব্যাপারটা আমরা সেটাই জানলাম। তবে আজকের এই আয়োজন থেকে মিথিলার জন্য অনেক অনেক দোয়া থাকবে আমার পক্ষ থেকে। মিথিলা অনেক সাকসেসফুল হোক, মিথিলা অনেক সফল হোক তার জীবনে, ব্যক্তি জীবনে। যেরকম সুন্দর মিষ্টি একটা মেয়ে, যেরকম হাসি খুশি এবং যেরকম স্ট্রেইট ফরওয়ার্ড, তার ক্যারেক্টার এরকম থাকুক, তার ক্যারেক্টারিস্টিক্স নিয়ে আর কিছু নতুন করে বলতে চাই না। সে অনেক ভালো থাকুক, তার জীবনটা আসলে হাসি খুশিতে ভরপুর থাকুক, এই প্রত্যাশা আজকের মতো আমি শান্ত সাইন অফ করছি ফ্রম দ্য শো ভালোবাসার বাংলাদেশ, এপিসোড 135। ইনশাল্লাহ নেক্সট এপিসোডে আপনার সাথে আবারও কথা হয়ে যাবে, আমাদের দেখা হয়ে যাবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুন্দর থাকবেন, এবং যদি আপনি আপনার ভালোবাসার গল্পটা লিখে পাঠাতে চান আমাদের নাম্বারে, আমাদের হোয়াটসঅ্যাপ করতে পারেন। আমাদের এই যে পেজটিতে ফেসবুক লাইভ হচ্ছে, এই পেজের ইনবক্সে পাঠিয়ে দিতে পারেন। আর হোয়াটসঅ্যাপ করতে চাইলে নাম্বার একটাই 01841904904। সবাইকে শুভরাত্রি, ভালো থাকবেন।